প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম আশিক। উনি একজন মেডিকেল স্টুডেন্ট। উনি ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত রয়েছেন। ওনার দেশের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায়। ঘটনাটি তো ওনার নানার সাথে ঘটেছিল। ওনার নানার নাম হামিদ গাজী। সময়টা মহান মুক্তিযুদ্ধের ঠিক পরপরই বলতে হবে। এক্স্যাক্ট সালটা অবশ্য উনি বলতে পারেননি, তবে এমনই হবে আর কি সময়টা। ওই সময় এই হামিদ নানা গরুর গাড়ি চালাতেন। বিভিন্ন জায়গায় মাল আনা নেওয়ার কাজে কিন্তু গরুর গাড়ি ছিল একমাত্র ভরসা। এছাড়া মহিষের গাড়ি, ক্ষেত্রবিশেষে ঘোড়ার গাড়িও চলতো, তবে গরুর গাড়িটাই বেশি ছিল গ্রামাঞ্চলে। আর অনেক জায়গায় মেঠো পথ রয়েছে, সেখানে তো ওই সময় যেই ধরনের যান্ত্রিক যানবাহনগুলো ছিল, স্পেশালি ট্রাক, এগুলো তো ভাবে ঢুকতেও না। যার কারণে গরুর গাড়িতেই এক বাজার থেকে অন্য বাজারে মালামাল আনা নেওয়া করতে হতো। তো হামিদ নানা এই কাজটি করতেন। হামিদ নানার একজন সহযোগী ছিল, তার নাম হচ্ছে মান্দার। ওই গ্রামে দুজন মান্দার রয়েছে। একজনের নাম শুধু মান্দার, আর একজনের নাম হচ্ছে দত্ত মান্দার। তো যেদিন ওনারা কাজ নিয়েছেন, অর্থাৎ যেদিন মালামাল নিয়ে যাবেন, তার আগের দিন আলোচনা হয়েছে এই মান্দারের সাথে হামিদ নানার, যে কখন যাবেন, কি আশয় বিষয়। এই মান্দারের বাড়িটা কিন্তু হামিদ নানার বাড়ির একদম কাছাকাছি ছিল। মান্দারি বাড়ি থেকে যদি ডাক দেওয়া হয়, এই ডাক কিন্তু হামিদ নানা শুনতে পান। অনেক সময় জোরে জোরে ডাকাডাকি করেও কিন্তু নিজেরা নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করতেন। তো আগের দিন কথা হয়েছে যে ওনারা একটা জায়গায় যাবেন। ভোরবেলা এসে ওই মান্দার হামিদ নানাকে ডাক দিয়েছেন, মানে সেই অনুযায়ী আর কি। এখন হয়েছে কি, এই ডাকটা কিন্তু আবার নানি শোনেন নাই। ওই ডাকে কিন্তু নানার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর তখন নানা তড়িঘড়ি করে উঠে পড়েছেন। ওঠার পর আবার বলছেন যে কে, মান্দার নাকি? তখন বাড়ি থেকে বলছেন হ্যাঁ আমি। তাড়াতাড়ি ওঠ বেটা, দেরি হয়ে যাচ্ছে, কখন যাব মালামাল নিয়ে, আবার ফিরবো, রাত হয়ে যাবো তো তখন ফিরতে ফিরতে। তখন হামিদ নানা বলছেন ঠিক আছে আমি রেডি হচ্ছি, বা উনি প্রস্তুতি নেবেন এমনটা বলেন আর কি। তখন আবার নানিকে ডাক দিয়ে উঠিয়েছেন নানা, যেই ওঠো, তাড়াতাড়ি আমাকে কিছু খাবার দাও, বাইরে যাব, দেরি হয়ে যাচ্ছে। তখন নানি গভীর ঘুমে আচ্ছন্ন। উনি নানার ডাক শুনে চোখ কচলাতে কচলাতে বলছেন, রাত কয়টা বাজে? সকাল হয়েছে নাকি? ফজর আজানই তো হয় নাই, এখন তুমি কোথায় যাও? তখন নানা বলতেছে আরে ধুর, ফজর আজান হয়ে গেছে, সকাল হয়ে যাচ্ছে, এই যে মান্দার আমাকে ডাকতেছে। তখন নানি বলতেছেন যে আমার ঘুম কিন্তু পাতলা, ফজর আজান কিন্তু আমার কানে আসে দূরের মসজিদের ওই মুয়াজ্জিনের খালি গলায়। তখন তার মসজিদের মাইক ছিল না আর কি। ওই খালি গলাতে আজান দিলেও কিন্তু নানির ঘুম ভেঙে যেত। নানি এটাই বলছেন আর কি, যে সে খালি গলার আজানে আমার ঘুম ভেঙে যায়, আর মান্দার ডাকলো আমার ঘুম ভাঙলো না, এটা কি কিছু হইল? তখন নানা বলতেছে আরে এত কথা বলার সময় আছে এখন, ঘুম তো নাই ভাঙতে পারে, তোমার ঘুম যদি একটু গভীরে থাকে তাহলে তো আর ঘুমটা ভাঙবে না। এখন কথাবার্তা বেশি না বলে তাড়াতাড়ি কিছু খাবার দাও, আর আমাকে কিছু খেয়ে বের হতে হবে। তখন দেখা গেল যে রাতের বেলা কিছু ভাত পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল, সকালবেলা পান্তা খেয়ে বের হবেন, এরকম একটা চিন্তা ছিল আর কি। তো নানা আবার বলছেন যে ও মান্দার, তুই কি সকালে খাইছিস নাকি কিছু খাবি? আয় বাসায়, ঘরে আয়। তখন আবার বাড়ি থেকে বলতেছে না আমি খাইছি, তাড়াতাড়ি তুই বের হ, দেরি হয়ে যাচ্ছে। নানি তখন এই অল্প সময় কি করবেন, উনি ওই পান্তা ভাত তাড়াতাড়ি করে একটা পাত্রের মধ্যে দিয়েছেন, তার উপর একটা প্লেট দিয়েছেন। এরপর ওই জিনিসটা গামছার উপর রেখে গামছা উপর দিক দিয়ে গিট দিয়ে দিয়েছেন, যেটা আমরা অনেক সময় দেখেছি যে কৃষকরা অনেক সময় মাঠে খাবার নিয়ে যাওয়ার সময় এই পদ্ধতিতে নিয়ে যান। যেহেতু ওই সময় নানা খেয়ে বের হওয়ারও সুযোগ পাচ্ছেন না, বাইরে ওনার পরিচিত ওই মান্দার দাঁড়িয়ে আছেন, তারই বন্ধু মানুষ, খাওয়া দাওয়া করতে গেলে তো দেরি হয়ে যাবে, আবার বাইরে থেকে তাগাদা দিচ্ছে। তো এই যে বাইরে থেকে কথা বলছে, এটা কিন্তু নানি ওভাবে শুনতে পান নাই, কিন্তু উনি উত্তর নিচ্ছেন। মান্দার ডাকলে উনি উত্তর নেয়, আবার উনি কথা বললে মান্দার কিন্তু রিপ্লাই দেয়, কিন্তু নানি কিন্তু শোনেন না। নানি বলেন যে কোথায় মান্দার, আমি তো কোনো শব্দ টব্দ শুনি না। তখন নানার মেজাজ গরম হয়ে যায়, তখন নানি এই বিষয়ের কথা বাড়ান না। এরপর নানা কি করেছেন, বাইরে বের হয়ে গোয়াল থেকে দুটো গরু বের করে ওনার গাড়ির সাথে গরু দুটো লাগিয়ে উনি বের হয়ে গেছেন। উনি কিন্তু বের হয়ে দেখেছেন বাড়ির এক পাশে, উঠোনের এক পাশে একটা ছায়ার মতো দাঁড়িয়ে আছে, বোঝা যাচ্ছে এটাই মান্দার। উনি যখন গরুর গাড়ি নিয়ে বের হয়েছেন তখন দেখা গেল
যে অন্যান্য সময় এই মান্দার গাড়ির পেছনে বসতো, অথবা নানার একদম কাছাকাছি বসতো, গল্প করতে করতে সামনের দিকে দুজন এগিয়ে যেতেন আর কি গাড়ি নিয়ে। কিন্তু মান্দার এবার গাড়িতে বসেনি, সে গাড়ি থেকে কিছুটা সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। তো নানা বলছে যে ও মান্দার, গাড়িতে ওঠ। কোনো আওয়াজ আসে না। তখন অবশ্য নানা চিন্তা করেছিলেন যে এই তো সামনেই মান্দার বাড়ি, এদিক দিয়েই তো যাব, মনে হয় বাড়িতে কোনো আছে, ওখান থেকে কোনো জিনিস টিনিস নেবে, এই জন্য হয়তো বা ও হেঁটে হেঁটে যাচ্ছে। তো এভাবে হাঁটছেন। ভোর হয়ে গেছে মনে করে হামিদ নানা তো তার ওই পরিচিত ব্যক্তির পিছু পিছু গরুর গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। তখনও কিন্তু চারদিকে অন্ধকার, তবে হালকা চাঁদের আলো অবশ্য রয়েছে। মূলত ওই চাঁদের আলোয় উনি দেখতে পাচ্ছিলেন যে কোন পথ দিয়ে যেতে হবে, সামনে কে আছে। হঠাৎ করে হয় কি, ওই যে মান্দারের যে অবয়বটা, এটা কোথায় যেন অন্ধকারে মিলিয়ে যায়। নানা চিন্তা করলেন যে কি ব্যাপারে, মান্দার কোথায় গেল। এটা নিয়ে উনি খুব বেশি চিন্তা ভাবনা করেন নাই। ওনার তখন মনে ওর বাড়ি তো এখানেই, হয়তো বাড়ির ভিতরে গেছে, এখনই চলে আসবে, আর অন্ধকারে তো আমি দেখবো না কোনো কিছু, এটাই স্বাভাবিক। আর ওই সময় অবশ্য উনি ঘোড়ার গাড়ির না মানে গরুর গাড়ির নিচে কিন্তু হারিকেন লাগান নাই, কারণ উনি চিন্তা করছে একটু পরে তো সকাল হয়ে যাবে, হারিকেন আবার লাগানোর দরকারটা কি, এই চিন্তা করে কিন্তু ওনার ওই গরুর গাড়ির নিচে হারিকেন লাগান নাই। এর মধ্যে হঠাৎ করে তার গাড়ির গরু দুটো দাঁড়িয়ে যায়, এক চুল আর নড়ে না, এবং এরা অস্বাভাবিকভাবে নড়াচড়া শুরু করেছে। মনে হচ্ছে ওদের মধ্যে বেশ অস্বস্তি ভাব হচ্ছে, অথবা কোনো কিছু দেখে ভয় পেয়েছে। নানা গরু দুটোকে সামনে আগানোর জন্য হাতে যে লাঠিটা ছিল, লাঠি দিয়ে আঘাত করছেন, কিন্তু না, গরু দুটো এক চুলও সামনে আগায় না। তখন হঠাৎ করেই নানার চোখ যায় সামনের দিকে। তখন নানা দেখতে পান ভয়ঙ্কর এক দৃশ্য। উনি দেখতে পান রাস্তার দুই ধারে দু পা দিয়ে বিশাল বড় দৈত্যাকৃতির একটা অবয়ব দাঁড়িয়ে আছে। চোখ দুটো জলজল করছে। মনে হচ্ছে এই অবয়বটা কিছুটা ঝুঁকে পড়ে নানাকে একবার খেয়াল করছে আর গরু দুটোকে খেয়াল করছে। এই দৃশ্য দেখার সাথে সাথে নানা যে চিৎকার দেবেন এই সুযোগও পান নাই, তখনই উনি সেন্সলেস হয়ে যান। এদিকে হয়েছে কি, ফজরের আজান যখন দিয়েছে, ওই মান্দার কিন্তু ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হয়েছেন নানাকে ডাক দিবেন এই উদ্দেশ্যে। উনি যখনই বাড়ি থেকে বের হয়েছেন, তখন উনি দেখেন সামনে কি যেন পড়ে আছে একটা গরুর গাড়ি দাঁড়ানো। উনি তো বুঝতে পারছেন যে এই গরুর গাড়িটা তো এই হামিদ নানার। উনি কি মনে করে দৌড়ে সামনে গিয়েছেন যে কি ব্যাপার, সামনে কি পড়ে আছে। কাছে গিয়ে দেখেন এই হামিদ নানা পড়ে আছে, কারণ তখন তো ফজর আজান দিয়েছে, চারদিকে তখনও তো অন্ধকার। উনি আর দেরি না করে তাড়াতাড়ি হামিদ নানাকে কাঁধে উঠিয়ে উনি নিয়ে গেছেন তার বাসায় নিয়ে যাওয়ার পর পরিবারের অন্য সদস্যদেরকে বলছেন যে তাড়াতাড়ি এর মাথায় একটু পানি দাও, আমি দ্রুত এই ওনার ওয়াইফকে ডেকে নিয়ে আসি। তখন তো এই মান্দার দৌড়ে আসছেন নানার বাসায়, নানিকে ডাকাডাকি করছেন। তো নানি উঠে গেছেন। তখন এই মান্দার বলছেন যে এই ঘটনা, সে তো এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তো নানি বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে। তখন বলেন যে ভাই, আপনি কি কিছুক্ষণ আগে এসে ডাকে নিয়ে গেছিলেন কি না? তখন বলে না তো, আমি তো উঠি নাই, আমি তো মাত্র উঠলাম, উঠে তো এই যে বের হয়ে দেখি এই ঘটনা। তখন তো নানি বলছে ঠিকই আছে, আসলে যা বুঝছিলাম তাই, আপনার রূপ ধরে আপনার ভয়েস নকল করে, অর্থাৎ গলা নকল করে এসে ডাক দিয়েছে। এই ডাক আমি শুনি নাই, কয়েকবার কথোপকথন হয়েছে সেটাও আমি শুনি নাই, তাহলে বুঝলাম এই ঘটনা, তাড়াতাড়ি চলেন যাই। তখন নানি চলে আসছেন, এদিকে হামিদ নানার জ্ঞানও ফেরত আসছে। তখন এই নানি ওনাকে বলছেন যে তোমাকে বললাম যে এখানে একটা অস্বাভাবিক কিছু আছে বলে মনে হচ্ছে, তুমি তো কোথায় পাত্তাই দিলে না, রাগ দেখাইলা, দেখলা তো ঘটনা। তখন নানাও বুঝতে পারেন যে আসলে ওই যে আগাত্রে এই মান্দারের সাথে কথোপকথন হয়েছে, ওই সময় কোনো দুষ্টু জিন নিশি ডাক দিয়েছে, আর ওই ডাকে উনি বেরিয়ে পড়েছেন। তবে এই ঘটনার পর নানা যে খুব বেশি অসুস্থ হয়ে যাবেন বা ওনার শারীরিক বড় ধরনের কোনো সমস্যা তৈরি হয়েছিল বিষয়টা এরকম না, এই ঘটনা এ পর্যন্তই। তবে ওই গ্রামে আরও অনেকেই নাকি ওই ভয়ঙ্কর পিশাচের নিশি ডাক শুনে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। এই ধরনের ঘটনা যে ওই গ্রামে এই একটাই ঘটেছে বিষয়টা এরকম না, ঘটনাটা এ পর্যন্তই।
আজকের যে ঘটনাটি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছিলেন তার নাম জুবায়ের ইসলাম, আপনাদের সকলের প্রিয় এবং খুব পরিচিত একটি নাম, যিনি বর্তমানে চট্টগ্রামের আগ্রাবাদে রয়েছেন। আজকের ঘটনাটির শিরোনাম হানাবাড়িতে আতঙ্ক। চলুন প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করছি। এই ঘটনাটির সময়কাল 1984 সালের মাঝামাঝি সময়। ঘটনাটি ঘটেছিল চট্টগ্রামের কদমতলীর আশেপাশে কোনো এক স্থানে। বাড়ির নাম এবং বেশ কিছু বিষয় সম্পর্কে না জানাতে বাড়ির মালিক অনুরোধ করেছেন, যার কারণে বিষয়টি জানানো যাচ্ছে না বলে দুঃখিত। এই বাড়িতে এখনও অনেক ভাড়াটিয়া থাকেন। বাড়িটি নির্মাণ করা হয় এক গলির শেষ দিকে অনেকখানি জায়গা নিয়ে। বেশ বড়ই বলা যায় বিল্ডিংটিকে। 6 তলা বিশিষ্ট সেই বাড়ির গেট দিয়ে ঢোকার পরেই উপরে ওঠা সিঁড়ি। সিঁড়ির বাম পাশ দিয়ে করিডোরের মতো স্পেস রয়েছে। সেই দিক দিয়ে হেঁটে একটু ভেতরে গেলে ছোট্ট একটু উঠানের মতো জায়গা। এই উঠোনের পশ্চিম দিকের দুটি ঘর নিয়ে আজকের এই ঘটনা। এই ঘটনাটি শুরু এই বাড়ি নির্মাণের সময় থেকে। বাড়ির যিনি মালিক আসাদ সাহেব, ছদ্মনাম, ওয়ারিশ সূত্রে বাবার একমাত্র ছেলে হওয়ায় সম্পূর্ণ জায়গাটি তিনি নিজেই পেয়ে যান। বিদেশে উচ্চ শিক্ষা শেষ করে এসে নিজেই ব্যবসা শুরু করেন। খুব অল্প সময় ব্যবসা ভালো লাভজনক হয়ে ওঠে। এখনও সেই এলাকার 10 জন ধনীর নাম বললে তার নামটি তালিকায় থাকে। বেশ কিছু অর্থ উপার্জন করে তিনি ভাবলেন এত বড় জায়গা ফেলে না রেখে একটি ভবন নির্মাণ করা যাক। তাই দেরি না করে বাবার কাছ থেকে অনুমতি নিয়ে শুরু করে দেন ভবন তৈরির কাজ। তবে তার বাবা কাজ শুরুর আগে ছেলেকে বলেন, আসাদ বাবা, বাড়ি করতে চাও ঠিক আছে, কিন্তু জায়গার পশ্চিম দিকটায় কিছু করো না, ওটা খালি রেখো। চেষ্টা করো তুমি বা তোমার সন্তান সন্ততি কেউ যেন ওইখানে কিছু না করে। আসাদ সাহেব তার বাবাকে কেন পারবেন না এই প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তরে তার বাবা শুধু বললেন, ওই জায়গায় অনেক আগে একটা ঘর ও তার পাশে একটি কবরস্থান ছিল। সেই ঘরে আমার দাদা নাকি কবিরাজির কাজ করতেন। আর কবরস্থানটা যে কাদের সেটা আমি জানি না। আমার বাবা মানে তোমার দাদার কাছে শুনেছি ওইখানে নাকি বেশ কিছু জিনের কবর রয়েছে। তবে সেই কবরস্থানের কারণে আমাদের কখনো কোনো ক্ষতি হয়নি বা ভয়ও পাইনি। তুমি বাড়ি করো তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ওই জায়গাটাই শুধু খালি রেখো। ওনার কথা অনুসারে ওই জায়গায় তখন আর কিছু করা হয়নি। কবরস্থানটি কাদের সেই সম্পর্কে আসাদ সাহেবের বাবা এর বেশি কিছু বলতে পারেননি। পরিবারের কেউ মারা গেলেও কখনো ওইখানে কবর দেওয়ার কথা তিনি বা তার পরিবারের কেউই শুনতে পেয়েছেন এমনটা জানা যায় না। এমন কথার পর আসাদ সাহেব আর বাবার কথার অবাধ্য তখনকার মতো হননি। জায়গার সম্মুখ দিকে তিনি কাজ শুরু করে দেন এবং বছর দেড়েকের মধ্যেই বাড়ি ভাড়াও দিয়ে দেন। পশ্চিম দিকের পেছনের জায়গাটি তখন খালি রাখেন। 1988 সালের মে মাসে আসাদ সাহেবের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার পরে আসাদ সাহেব আর তার বাবাকে দেওয়া কথা রাখেননি। একই বছরের শেষ দিকে তিনি পেছনের জায়গায় আবার নতুন বাড়ির কাজ শুরু করে দেন। ভয়াবহ এক অধ্যায়ের সূচনা এখান থেকেই। কনস্ট্রাকশন কর্মীরা জায়গাটি পরিষ্কার করা শুরু করলে প্রথম দিন তেমন কিছু হয়নি, কিন্তু দ্বিতীয় দিনে জায়গা পরিষ্কারের সময় একজন কর্মী সাপের কামড় খেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হন। উল্লেখ্য এলাকাটি শহরের বলতে গেলে মাঝামাঝি হবে। সেখানে কখনো এর আগে কেউ সাপ দেখেনি। এমনকি বিল্ডিং নির্মাণের আগে বাচ্চারা খেলাধুলা করতো এখানে, তারাও কোনোদিন আক্রান্ত হননি। যাক সে কথা। সাপের কামড় খাওয়া ব্যক্তির চিৎকার শুনে আশেপাশের কর্মীরা ছুটে আসেন, কিন্তু কামড়ের দাগ দেখলেও তারা কোনো সাপ তখন বা তার পরেও খুঁজে পাননি। এভাবেই টুকটাক ঝামেলার মধ্যেই এগোতে থাকে বাড়ি তৈরির কাজ। কখনো মেশিন বন্ধ হয়ে যেত, কখনো এটা ওটা খুঁজে পাওয়া যেত না।
কখনো আবার কাজ করতে করতে ছোটখাটো দুর্ঘটনার শিকার হতো কর্মীরা। তার মধ্যে একটি ঘটনা বলতে হয়। নতুন বাড়ির কাজ যখন শেষের দিকে, তখনকার এক রাতের ঘটনা। কন্ট্রাক্টর সাহেব বাড়ির কাজ শেষ হওয়া অবধি সেখানেই ছিলেন। রাতের খাওয়া শেষ করে ধূমপান করতে বের হন এবং ধূমপান করতে করতে সবকিছু টর্চ লাইটের আলোতে ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলেন। পশ্চিম দিকে যে জায়গার কথা বলা হয়েছে সেখানে পাশাপাশি দুটি ইউনিট তৈরি হয়েছে। কন্ট্রাক্টর সাহেবের নাম ছিল গিয়াস। তিনি সেই ঘরগুলোর দিকে এগিয়ে আসতেই প্রথম ইউনিটের ঘরের ভেতর থেকে হালকা কথাবার্তার শব্দ শুনতে পান। শব্দ শুনে প্রথমে যে জিনিসটা তার মাথায় আসে সেটা হলো চোর। নিশ্চয়ই সিমেন্ট বা লোহা চুরি করতে এসেছে। এই ভেবে তিনি আস্তে আস্তে সেই ঘরের ভেতরে ঢোকেন। উল্লেখ্য, নতুন বাড়ি তখনও কিন্তু দরজা জানলা লাগানোর কাজ শুরুই হয়নি। প্রথম রুম পার হয়ে তিনি যখন দ্বিতীয় রুমে ঢুকতে যাবেন তখন শুনলেন ওই রুম থেকে কেউ বলছে, এই এই কন্ট্রাক্টর আসছে, ওরে একটু দেখা দেওয়া দরকার না? এই কথা শুনে গিয়াস সাহেব তাড়াতাড়ি টর্চ লাইট জ্বালিয়ে দ্বিতীয় রুমে ঢোকেন চোর ধরার আশায়। কিন্তু যা দেখলেন সেটা সারা জীবনের জন্য তাকে ভয়ঙ্কর এক স্মৃতি হিসেবে বয়ে বেড়াতে হয়। লাইট নিয়ে ঘরে ঢুকেই তিনি দেখেন মেঝেতে হাঁটু মুড়ে পুরুষের পোশাক পরা একটি অবয়ব বসে আছে, কিন্তু তার কোনো মাথা ছিল না। তার গলা দিয়ে তখনও টাটকা রক্ত ঝরছে। এটা দেখে তিনি ভয়ে মারাত্মক চিৎকার দিয়ে জ্ঞান হারান। চিৎকার শুনে অন্যান্য কর্মচারীরা দৌড়ে এসে সেখান থেকে তাকে অজ্ঞান অবস্থায় হসপিটালে নিয়ে যান। দিন চারেক পর সুস্থ হয়ে তিনি আসাদ সাহেবের সাথে দেখা করে জানিয়ে দেন যে বাকি কাজ যেন অন্য কাউকে দিয়ে করানো হয়। তিনি আর এই বাড়ির কোনো কাজ করবেন না। কাজ বেশি বাকি না থাকায় আসাদ সাহেব এলাকার কিছু রাজমিস্ত্রি দিয়ে বাকি কাজটুকু শেষ করেন এবং বাড়ি ভাড়াও দিতে সক্ষম হন। তবে বাড়ি ভাড়া দেওয়ার সময় আসাদ সাহেব তার ভাড়াটিয়াদের কাছে এইসব ঘটনা গোপন রাখেন, পাছে তার বাড়ি যদি ভাড়া না হয়। এই কারণে বাড়ি ভাড়ার ক্ষেত্রে দেখা যায় নিচতলার বাসা দুটি যারাই দেখতে আসেন তারা দেখে চলে যান, পছন্দ করেন, কিন্তু বাসায় আর ওঠেন না। এভাবে প্রায় 5 মাস পরে নিচতলার প্রথম ফ্ল্যাটে ভাড়াটিয়া আসেন। সেই পরিবারের সদস্য সংখ্যা 4 জন। পরিবারের প্রধান যিনি, তার নাম ছিল লিয়াকত। পেশায় তিনি একজন চাকুরিজীবী। তার স্ত্রী গৃহিণী, কন্যা তখন ক্লাস 3-তে পড়ত এবং তার বৃদ্ধ পিতা যিনি মাঝে মাঝে এসে থাকতেন। বাড়িতে ওঠার পর শুরুতে তেমন কোনো সমস্যা হয়নি। সবকিছু গোছগাছ করে নিয়ে সুন্দরভাবে তাদের জীবন কাটছিল, কিন্তু সেটা ছিল খুব অল্প সময়ের জন্য। খুব তাড়াতাড়ি তাদের জীবনে নেমে এলো বিভীষিকা। চাকরির সুবাদে লিয়াকত সাহেবকে প্রায় রাত করে বাড়ি ফিরতে হয়। এমনও দিন যায় তিনি বাড়ি আসতে পারেন না ঠিকমতো রাতের বেলা, এত ব্যস্ত। যেদিন থেকে ঘটনা শুরু সেই দিনও তিনি বেশ রাত করে বাড়িতে ফেরেন। সময় আনুমানিক রাত 2টো এরকম। গেটের ভিতরে ঢুকে তিনি যখন ছোট্ট উঠোনের কাছে আসেন তখন সিঁড়ির পাশে জ্বলতে থাকা বাল্বের আলোতে লক্ষ্য করেন তার ঘরের দরজার কাছে 3টি বাচ্চা খেলা করছে। স্পষ্টভাবে তাদের চেহারা সেই অল্প আলোতে দেখা যাচ্ছিল না। হঠাৎ করে দেখে তিনি হকচকিয়ে দাঁড়িয়ে যান। ভাবতে থাকেন, এত রাতে কোন বাসার ছেলে পেলে খেলা করে? এইসব ভাবতে ভাবতে একটু সামনে এগিয়ে গেলে তার পায়ের শব্দে বাচ্চাগুলো খেলা বন্ধ করে তার দিকে একসাথে ফিরে তাকায়। লিয়াকত সাহেব দেখতে পান সবগুলো বাচ্চার চেহারা আগুনে পোড়া মানুষের মতো এবং তারা সবাই জিভ বের করে তার দিকেই তাকিয়ে আছে। এরূপ অবস্থায় যা হয়, তিনি মারাত্মক ভয় পেয়ে যান। চিৎকার দিতে যাবেন, এমন সময় দেখতে পান বাচ্চাগুলো দৌড়ে বাড়ির পেছনে সরু গলির দিকে চলে গেছে। লিয়াকত সাহেব দেরি না করে তার বাসার দরজায় দ্রুত করাঘাত করেন
এবং একটু পরে তার বাবা দরজা খুলে দিলে তিনি ঘরের ভেতরে হুমড়ি খেয়ে পড়েন। তার স্ত্রী দ্রুত স্বামীকে একটু পানি এনে দেন। পানি পান শেষে তার বাবা জিজ্ঞেস করেন, কি হয়েছে, তিনি এমন করছেন কেন? লিয়াকত সাহেব সবাই ভয় পাবে এই ভেবে ওই সময়ে আর কিছু বললেন না, শুধু বললেন, কাজের প্রেশার একটু খারাপ লাগছে বাবা, চিন্তা করো না, ঘুমিয়ে যাও, রাত হয়েছে। এ নিয়ে আর কোনো কথা হলো না, সবাই ঘুমিয়ে পড়লেন। পরদিন ছিল হরতাল। ওই সময়ে হরতাল অনেক ভয়ানক অরাজকতার দিন ছিল। সেই লিয়াকত সাহেব কাজে যাননি। সকালে উঠে নাস্তা করে বাসার সামনের উঠোনে বসে পত্রিকা পড়ছিলেন। হঠাৎ ওনার চোখ পড়ে গেল বাসার পেছনের সেই সরু গলিটার দিকে। তিনি পত্রিকা হাতে হাঁটতে হাঁটতে সেই দিকে এগিয়ে যান। গিয়ে দেখলেন গলিটা এত সংকীর্ণ যে সেখান থেকে বাচ্চা বা বুড়ো কারোরই যাতায়াত বা হাঁটা চলা সম্ভব নয়। এসব ভাবতে ভাবতে তিনি আবার উঠোনে ফেরত আসেন এবং পত্রিকা পড়তে থাকেন। আস্তে আস্তে সময় গড়িয়ে প্রকৃতি তার নিয়ম করে সন্ধ্যার অন্ধকার রূপ ধারণ করে। লিয়াকত সাহেবের প্রচুর ধূমপানের অভ্যাস ছিল। তিনি ঘণ্টাখানেক পর পর বাইরে ধূমপান করতে যেতেন। সেদিনও তিনি ধূমপান করে বাইরে একটু আড্ডা দিয়ে বাসায় ফিরছিলেন। গেট দিয়ে ঢুকেই তিনি তার স্ত্রীর চিৎকার শুনতে পান। দৌড়ে তিনি ঘরের কাছে গিয়ে দেখেন দরজা খুলে তার স্ত্রী, কন্যা, বাবা বাইরে বেরিয়ে আসছেন। চিৎকার শুনে অন্য বাসার প্রতিবেশীরাও বের হয়ে এসেছেন। লিয়াকত সাহেব কাছে এসে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কিন্তু তিনি তখন কিছু বলার মতো অবস্থায় ছিলেন না। তার বাবা প্রশ্নের উত্তর দিতে এগিয়ে এলেন। তিনি জানালেন তিনি নাতনিকে নিয়ে সামনের রুমে বসেছিলেন। হঠাৎ তার বৌমা এসে বললেন, বাবা একটু দেখে যান তো, রান্নাঘরে কেমন যেন একটা শব্দ হচ্ছে, আমার ভয় করছে বাবা। একথা শুনে তিনি উঠে রান্নাঘরের দিকে যান আস্তে আস্তে। যেতে যেতেই তিনি একটা ভয়ঙ্কর শব্দ শুনছিলেন। মনে হচ্ছিল কেউ বিলাপ করে মরা কান্না কাঁদছে, আর সেই কান্নার স্বরটা অনেক মোটা এবং পুরুষালী। তিনি বেশ ভয় পেয়ে পিছিয়ে আসেন এবং এসে সবাইকে নিয়ে ঘরের বাইরে বের হতে যাবেন। এমন সময় এই লিয়াকত ভাইয়ের স্ত্রী চিৎকার দিয়ে ওঠেন। এরপরে তারা বাইরে বেরিয়ে আসেন। লিয়াকত সাহেব তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন কি হয়েছে। তার স্ত্রী এই প্রশ্নের উত্তরে কিছু না বলে তার ডান পায়ের নিচের দিকে ইশারা করেন। লিয়াকত সাহেব দেখলেন ডান পায়ের নিচে ছোট একটা বাচ্চার হাতের ছাপ দেখা যাচ্ছে। জায়গাটি রক্ত জমাট বেঁধে গেছে, শক্ত করে ধরা হয়েছিল ওখানে। পাশের বাসার প্রতিবেশী লিয়াকত সাহেবকে বললেন, ভাই আজকে আপনারা আমাদের বাসায় থাকেন, সকালে দেখি কিছু করা যায় কিনা, কিন্তু আজকে ওই বাসায় আর ঢুকেন না। তখনকার দিনে প্রতিবেশীদের খুব আন্তরিকতা ছিল, যা এই যুগে নেই। লিয়াকত সাহেব না করলেন না, তারা সবাই পাশের বাসায় থাকলেন সেই রাতে। পরের দিন সকালে লিয়াকত ভাই সবাইকে নিয়ে ঘরে ফেরত আসেন। এসে দেখেন সবই ঠিক আছে, শুধু রান্নাঘরের জিনিসপত্র এদিক ওদিক পড়ে আছে। সব গোছগাছ করে লিয়াকত সাহেব বাড়িওয়ালার সাথে দেখা করতে যান। আসাদ সাহেব সবকিছু শুনে ওনার সামনে সব হেসে উড়িয়ে দিয়ে বলেন, আরে ভাই এগুলো কিছু না, নিচতলার বাসা তো, তাই হয়তো বিড়াল এইসব সমস্যা করছে। তারপরও আপনার মনের শান্তির জন্য আমি একজন হুজুর পাঠাবো, উনি গিয়ে আপনার বাসা বন্ধ করে দিয়ে আসবেন। হাসি মুখে এসব কথা বললেও আসাদ সাহেবের মনে তখন বেশ ভয় কাজ করা শুরু করে দেয়। সন্ধ্যার পরে একজন স্থানীয় হুজুরকে নিয়ে আসাদ সাহেব লিয়াকত সাহেবের বাড়িতে যান। হুজুর বেশ কিছুক্ষণ দোয়া কালাম পড়ে পানি ছিটিয়ে দেন, একটু মিলাদ মাহফিলও করেন এবং মোনাজাত করে রাতের খাবার খেয়ে অল্প কিছু হাদিয়া নিয়ে বের হয়ে চলে আসেন। ঘটনার ভয়াবহতা সেদিন থেকেই মূলত শুরু হয়। রাতের খাবার খেয়ে কিছুটা নির্ভয়ে সবাই শুয়ে পড়েন। রাত কত হবে সঠিক বলা যাবে না, তবে বেশ রাত হয়েছিল তখন। লিয়াকত সাহেবের প্রচণ্ড পানির তৃষ্ণা পায়।
তিনি উঠে রান্নাঘরের দিকে হেঁটে যান এবং রান্নাঘরের বাতি জ্বালিয়ে যা দেখেন তার আসলে কোনো ব্যাখ্যা হয় না। তিনি দেখেন তার বৃদ্ধ বাবা রান্নাঘরের মেঝেতে হাঁটু মুড়ে বসে তার মেয়ের মাথার ভেতর থেকে মগজ খুবলে খুবলে খাচ্ছে। উনি ভয়ে চিৎকার দিতে যাবেন, এমন সময় ঘরের ভেতরে শুয়ে থাকা ওনার স্ত্রী চিৎকার দিয়ে ওঠেন। লিয়াকত সাহেব সাহস না হারিয়ে ঘুরে ঘরের ভেতরে দৌড়ে আসেন আর দেখেন ওনার খাটের পাশে দাঁড়িয়ে সিলিং পর্যন্ত লম্বা কালো আলখেল্লা পরিহিত এক অবয়ব খাট ধরে ঝাঁকাচ্ছে। আবছা অন্ধকারে অবয়বটির মুখ এক নজর দেখেছিলেন লিয়াকত সাহেব। সেই মুখ তার চেনা কোনো মানুষ বা প্রাণীর নয়। সেই মুখ দেখে ওনার মনে হয়েছিল আগুনে বা অ্যাসিডে ঝলসে যাওয়া কোনো কুকুরের মুখ, কিন্তু তার চোখের স্থানটি সেলাই করা। এসব দেখে সহ্য করতে পারলেন না লিয়াকত সাহেব। তিনি জোরে এক চিৎকার দিয়েই জ্ঞান হারান। তখন সামনের রুম থেকে ওনার বাবা পবিত্র কোরআন শরীফ বুকে নিয়ে দৌড়ে আসেন। উনি দৌড়ে আসতেই অবয়বটি সিলিং ফুঁড়ে উপরের দিকে মিলিয়ে যায়। এরপরে লিয়াকত সাহেবের বাবা পাশের বাসা থেকে প্রতিবেশীদের ডেকে আনেন। সবাই মিলে ধরাধরি করে লিয়াকত সাহেবকে খাটের উপরে শুইয়ে দেন। অনেক রাত হয়ে যাওয়ায় ডাক্তার ডাকতে পারেননি। তখন সকালে ফজরের আজান দিচ্ছিল। তখন লিয়াকত সাহেব ধর্মর করে নিজেই উঠে যান এবং ওনার বাচ্চাকে এবং স্ত্রীকে দেখে স্বস্তি বোধ করেন। আশ্চর্যের বিষয়, রাতে লম্বা সেই অবয়বটি চলে যাওয়ার পর থেকে তার স্ত্রী বেশ স্বতঃস্ফূর্ত হয়ে যান। এত কিছু হলো তা নিয়ে ওনার বিন্দুমাত্র আগ্রহ দেখা গেল না, বরং তিনি তার স্বামীকে ভয় পাওয়া নিয়ে হাসি তামাশা করতে লাগলেন। বিষয়টি লিয়াকত সাহেব এবং তার বাবা দুজনের চোখেই একটু কটু লাগে এবং লাগাটাই স্বাভাবিক। তখন এটা নিয়ে কথা না বাড়িয়ে লিয়াকত সাহেব সিদ্ধান্ত নেন এই বাসায় তিনি আর থাকবেন না। কিন্তু সিদ্ধান্ত নিলে তো আর হয় না, নতুন একটা বাসা না পাওয়া পর্যন্ত কোথাও তো যেতে পারছেন না। পরদিন তিনি প্রতিবেশীদের পরামর্শে একজন হুজুরের সাথে সকালে দেখা করতে যান, যাকে এলাকার সবাই কালা হুজুর নামে চেনেন। এই সকল অতিপ্রাকৃত বিষয় সমাধানে ওনার বেশ নাম ডাক ছিল। তিনি সবকিছু শুনলেন লিয়াকত সাহেবের কাছ থেকে। শুনে তিনি একটি কাচের বোতলে একটু পানি পড়া দিয়ে বললেন, এই পানিটা খাওয়া যাবে না, শুধু গোসলের সময় একটু মিশিয়ে গোসল করতে হবে। এই বলে হুজুর বিদায় দেন লিয়াকত সাহেবকে। লিয়াকত সাহেব পানি নিয়ে বাসায় চলে আসেন এবং সবাইকে হুজুরের দেওয়া পানি দেখিয়ে তার স্ত্রীকে বলেন, কাল থেকে সবাই গোসলের সময় এই পানি মিশিয়ে গোসল করবে, নাও এটা এক জায়গায় রাখো। এই বলে তিনি যখন পানির বোতল স্ত্রীর হাতে হস্তান্তর করছিলেন, তখন স্ত্রীর হাতে ফসকে বোতল মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। হাত থেকে বোতল এভাবে ফসকে মাটিতে চুরমার হয়ে গেল। লিয়াকত সাহেব খুব রেগে গিয়ে স্ত্রীকে একটা থাপ্পড় দেন, কিন্তু এর ফলাফল সম্পর্কে তিনি যদি জানতেন তাহলে হয়তো তা করতেন না। চর খেয়ে তার স্ত্রী মারাত্মক রকমের ক্ষেপে ওঠেন এবং মাটিতে পড়ে থাকা কাচের বোতলের টুকরো হাতে নিয়ে স্বামীর উপরে ঝাঁপিয়ে পড়েন এবং লিয়াকত সাহেবকে চিৎকার দিতে বাধ্য করেন। উনি নিজেও চিৎকার করে লিয়াকত সাহেবকে নিচে ফেলে উপর্যুপুরি আঘাত হানেন ওই কাচের টুকরো দিয়ে। প্রায় 4 থেকে 5 বার আঘাত হানার পর আরও আঘাত করতে যাবেন, এমন সময় লিয়াকত সাহেবের বাবা ওনাকে ধরে ফেলেন আর চিৎকার করে পাশের প্রতিবেশীদের ডাকতে থাকেন। প্রতিবেশীরা দৌড়ে এসে ওনার স্ত্রীকে সামলাতে থাকেন। তখন ওনার স্ত্রী ভয়ঙ্কর পুরুষালী গলায় বলতে থাকে, ছেড়ে দে আমাকে, ও আমার গায়ে হাত দেয়, কত বড় সাহস, ওরে মেরে ফেলবো আমি। তোরা চিনিস আমি কে? আমার নাম শুনলে আমার জাতির কেউ আমার সাথে ঝামেলা করতে আসে না, আর এই বেয়াদব আমার গায়ে হাত দেয়, ছেড়ে দে আমাকে। এমন ভয়ঙ্কর গলার স্বর শুনে সবাই ভয় পেয়ে যান, কিন্তু ওনাকে ছেড়ে না দিয়ে শক্ত করে বেঁধে ফেলেন। প্রতিবেশী পুরুষেরা লিয়াকত সাহেবকে নিয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান, কিন্তু আঘাত গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে হয়। ওনাদের ছোট বাচ্চাটি পরিবারের এমন অস্বাভাবিক ঘটনায় সারাদিন খুব কান্নাকাটি করতে থাকে। সন্ধ্যার পরে ওনার স্ত্রী বেশ স্বাভাবিক হয়ে যান এবং স্বামীর অবস্থার কথা শুনে হাওমাও করে কাঁদতে থাকেন। তখন সবাই তার বাঁধন খুলে দেন। এর মাঝে প্রতিবেশীদের একজন কালা হুজুরের সাথে দেখা করতে যান, তাকে নিয়ে আসা যায় কিনা তাই, কিন্তু হুজুর ছিলেন না।
সকালে পানি পড়ে দিয়ে উনি অন্য কাজে বের হয়ে যান। রাতে প্রতিবেশীরা হাসপাতাল থেকে ফিরে আসার পর লিয়াকত সাহেবের স্ত্রী শ্বশুরকে খুব অনুরোধ করেন, বাবা আপনি একটু হাসপাতালে যান, ওর কাছেই থাকেন, আমি এখন বেশ সুস্থ আছি। একথা শোনার পর লিয়াকত সাহেবের বাবা প্রতিবেশীদের দায়িত্ব ছেলের বউ এবং নাতনিকে রেখে হাসপাতালে চলে যান। ওই ছিল শেষ দেখা। প্রতিবেশীদের কাছে দায়িত্ব দিয়ে উনি তো চলে গেলেন। প্রতিবেশীরা লিয়াকত সাহেবের স্ত্রী ও কন্যাকে নিয়ে তাদের ঘরে আসেন। বেশ স্বাভাবিক আচরণে প্রতিবেশীরাও একটু স্বস্তি বোধ করেন। লিয়াকত সাহেবের স্ত্রী খুব কান্নাকাটি করছিলেন এবং যেটা স্বাভাবিক ছিল ওই সময়টায়। রাত আনুমানিক 10টার দিকে লিয়াকত সাহেবের স্ত্রী প্রতিবেশী যার বাসায় ছিলেন তাকে বলেন, ভাবি আমি লিজাকে অর্থাৎ লিয়াকত সাহেবের মেয়েকে নিয়ে একটু ঘরে যাচ্ছি, লিয়াকত কিছু টাকা রেখে গেছে, সেটা নিয়ে আসি। এই সময় কখন যে টাকা পয়সা লাগে তা তো বলা যায় না। প্রতিবেশী মহিলার সাথে আসতে চাইলে তিনি মানা করে বলেন, বেশি সময় লাগবে না, খুব দ্রুত চলে আসবেন, তাই সাথে না গেলেও চলবে। এই বলে মেয়েকে নিয়ে তিনি ঘরে যান। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, এমনকি 30 মিনিট পরেও আসছেন না দেখে প্রতিবেশী ভদ্র মহিলা ওনাদের ঘরের কাছে গিয়ে ডাকাডাকি করেন বেশ কয়েকবার, কিন্তু কোনো সারা শব্দ নেই। আরো কয়েকবার ডাকার পরে উনি ভয় পেয়ে যান, কারণ ভেতর থেকে তখন 5-6 জন পুরুষ মহিলার মিলিত অট্টহাসির শব্দ আসছিল। তিনি দৌড়ে গিয়ে নিজ স্বামীকে জানালে তার স্বামী আশপাশ থেকে আরো কয়েকজন মানুষ নিয়ে লাঠি সোটা নিয়ে ঘরের দরজায় কড়া নাড়েন। বেশ কিছুক্ষণ কড়া নাড়ার পর ভেতর থেকে কেউ একজন বলে ওঠে, আহা এগুলোর জ্বালায় শান্তি নাই। এরপর আর কিছুই শোনা যায়নি। আরো কিছুক্ষণ কড়া নাড়ার পরও খুলছে না দেখে সবাই দরজা ভেঙে ফেলেন। সামনের রুম পার হয়ে ভেতরের বেডরুমে ঢুকেই সবাই ভয়ে স্তব্ধ হয়ে যায়। সিলিং থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় 2টি লাশ ঝুলছে। লাশ দুটি আর কারো নয়, লিয়াকত সাহেবের স্ত্রী এবং তার সন্তানের। তাদের জিভ বিভৎসভাবে বের হয়ে আসছে, চোখ অক্ষিগোলক থেকে বের হয়ে এসেছে। বাচ্চা মেয়েটার বুকের দিকে ছিঁড়ে ফেলা, সেখান থেকে তখনও রক্ত ঝরছে। উপস্থিত কেউ সহ্য করতে পারেনি এমন হৃদয় বিদারক দৃশ্য। সকলে দ্রুত বের হয়ে যান সেই ঘর থেকে। সে রাতে ওই এলাকা বেশ সরব হয়ে উঠেছিল। পুলিশে খবর দেওয়া হলে তারা এসে লাশ নামান। ইতোমধ্যে হাসপাতালে খবর দেওয়া হলে অসুস্থ অবস্থায় লিয়াকত সাহেব তার বাবাকে নিয়ে ফজরের আগে চলে আসেন। কান্নায় তারা ভেঙে পড়েন। লিয়াকত সাহেব এত মানসিক ধাক্কা খান যে তিনি একটু পরপর মূর্ছা যাচ্ছিলেন, অর্থাৎ অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তার বৃদ্ধ বাবা ছেলেকে সামলে রাখতে পারছিলেন না। পুলিশ লাশ নিয়ে যায়, সাথে গ্রেফতার করে নিয়ে যায় লিয়াকত সাহেব ও তার বাবাকে। তার বাবাকে ছেড়ে দিলেও লিয়াকত সাহেবের শ্বশুরবাড়ির লোকজনের করা মামলায় 2 বছর জেল খাটতে হয় ওনাকে। স্ত্রী কন্যার কবরে মাটি দেওয়াও তার নসিবে হয়নি। জেল থেকে বের হয়ে তিনি সর্বপ্রথম যে কাজটি করেন সেটা হলো এক জুম্মার নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে জনসম্মুখে তিনি বাড়িওয়ালা আসাদ সাহেবকে জুতা দিয়ে বেধড়ক পেটান। এরপর ওই এলাকা ছেড়ে চলে যান, আর ফেরত আসেননি। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী লিয়াকত সাহেবের মেয়েকে প্রথমে গলা টিপে হত্যা করা হয়, তারপর তাকে ঝুলিয়ে তার বুক চিরে হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়, যার হদিস পুলিশ কখনোই আর করতে পারেনি, সামনেও পারবে কিনা সন্দেহ। আর লিয়াকত সাহেবের স্ত্রীর মৃত্যু গলায় ফাঁস নেওয়ার ফলেই হয়েছে, এটা প্রমাণ হয়েছে। ঘটনার সময় লিয়াকত সাহেব এবং তার বাবা হাসপাতালে ছিলেন। এই সত্যতা প্রতিবেশীরা নিশ্চিত করেছিলেন বিধায় লিয়াকত সাহেব 2 বছরে এই মামলা থেকে বের হয়ে আসতে পারেন। ঘটনাটি তৎকালীন বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিতও হয়। এই ঘটনায় আসাদ সাহেবও বেশ ঝামেলার শিকার হন। তার এই ঘর সহ সম্পূর্ণ বিল্ডিং থেকেই ভাড়াটিয়ারা চলে যেতে শুরু করেন। এলাকার সবাই আসাদ সাহেব এবং তার পরিবারের লোকদের এড়িয়ে চলতে শুরু করেন, কারণ প্রতিবেশীদের অনেকেই লিয়াকত সাহেবের পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনায় অনেক রং মিশিয়ে এলাকায় ছড়িয়ে দেন। এভাবে চলে যায় আরও প্রায় 1.5 বছর। সময় আস্তে আস্তে সব ক্ষতকে সারিয়ে তোলে। ঠিক তেমনি মানুষও আস্তে আস্তে এইসব ঘটনা ভুলতে থাকে। এর মাঝে আসাদ সাহেব পশ্চিম দিকের ঘরগুলোকে রং করে টাইলস করে বেশ আকর্ষণীয় করে তোলেন এবং ভাড়া দেওয়ার চেষ্টা করতে থাকেন।
লিয়াকত সাহেবের সাথে ঘটে যাওয়া ঘটনাকে তিনি একটি খুনের ঘটনা বলে এলাকায় ছড়াতে থাকেন। আস্তে আস্তে মানুষও তার কথা বিশ্বাস করতে শুরু করে, কারণ লিয়াকত সাহেবের সাথে ঘটে যাওয়া ঘটনা যে সকল প্রতিবেশী প্রত্যক্ষ করেছিলেন তারা সকলে ততদিনে ভয়ে এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যান। এই সুযোগটাই আসাদ সাহেব কাজে লাগাতে শুরু করেন। আস্তে আস্তে তার ভবনের ঘরগুলো আবার ভাড়া হতে শুরু করে। নতুন ডেকোরেশনের সাথে আসাদ সাহেব বাসা ভাড়াও অনেক কমিয়ে দেন, যার কারণে অল্প কিছুদিন পরে দেখা যায় শুধু পশ্চিম দিকের ওই ঘরটি ছাড়া বাকিগুলো ঠিকঠাক মতো ভাড়া হয়ে যায়। ওই বাসাটি শুরুতে তিনি ভাড়া দেননি, কারণ ওখানে কেউ মারা গেছে এটা শুনলে তো লোক উঠবে না, বরং অন্য বাসাগুলো নিয়েও কথা রটতে পারে এই ভেবে। যাক, সব ফ্ল্যাট ভাড়া হয়ে যাওয়ার প্রায় মাস দুয়েক পরে তিনি বাসা ভাড়া হবে সাইনবোর্ড টানান। অনেকেই আসে বাসাটি দেখতে, কিন্তু কারো কাছেই বাসার আবহাওয়া ভালো লাগে না, সবাই দেখেন চলেও যান। এইভাবে বেশ কিছুদিন যাবার পর আসাদ সাহেব ভাবলেন তিনি ব্যাচেলর ভাড়া দিয়ে দেবেন। দিল না ঠিক তাই। চিন্তা করার কিছুদিনের মধ্যে 4 জন চাকরিজীবী ব্যাচেলরকে ভাড়া দিয়ে দেন। 4 জনের ভেতরে 3 জন সারাদিন কাজে বাইরে থাকতো, রাতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো। কিন্তু তাদের মধ্যে একজন ছিলেন পুলিশ। তার শিফটিং ডিউটির কারণে কখনো তিনি দিনে বা কখনো রাতে ডিউটি করতেন, এরকম শিডিউল থাকতো। ঘটনার 2য় অধ্যায়ের সূচনা হয় তার কাছ থেকেই। সঠিক তারিখ বলা এতদিন পরে মুশকিলের ব্যাপার, কিন্তু যতটুকু জানা গেছে তখন গরমকাল ছিল। ওই বাসায় ওঠার প্রায় সপ্তাহ 2 পরের ঘটনা। রাতের ডিউটি শেষ করে সকাল 9টা নাগাদ সেই পুলিশ কনস্টেবল রাকিব বাসায় ফেরত আসেন। গোসল করে তিনি ঘুমাতে চলে যান। উল্লেখ্য, তাদের রান্নাবান্না করার জন্য সকলে বেশ কিছুদিন যাবৎ একজন বুয়া খুঁজছিলেন, কিন্তু তখনও পাননি। এই বাসায় আসলে কেউই কাজ করতে চান না, এমন একটা অবস্থা। তাই নিয়ম করে 4 জন একদিন করে রান্না করে খান। যাক, ঘুমোতে যাওয়ার পরে আসলে ঠিক বলতে পারবেন না উনি কতক্ষণ ঘুমিয়েছেন। হঠাৎ মশলা বাটার শব্দে তার ঘুম ছুটে যায়। তিনি বিছানায় শুয়েই ভাবতে থাকেন, কে মশলা বাটে? তারপর নিজেই উত্তর দেন, হয়তো অন্যান্য সদস্যরা নতুন বুয়া নিয়েছে, সেই কাজ করছে। এটা ভাবতে ভাবতে তিনি আবার ঘুমিয়ে পড়েন। ঘুমের ভেতরেই তিনি স্বপ্নে দেখেন তিনি তার বিছানায় শুয়ে আছেন, আর তার খাটের পাশে দাঁড়িয়ে সাদা কাপড় পরা অনেক নারী পুরুষ নিজেদের মধ্যে কথা বলছে। তাকে উঠে বসতে দেখে তারা সকলে কথা থামিয়ে দেয় আর তার দিকে একসাথে ঘুরে তাকায়। সবাই একসাথে বলে ওঠে, রাকিব, এখনো ঘুমাচ্ছ? আসো, ভেতরের ঘরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এটা বলেই তাদের ভেতর থেকে একজন নারী তার হাত ধরে বিছানা থেকে টেনে নামিয়ে ভেতরের রুমে হাত ধরে টেনে নিয়ে যায়। সেই রুমে ঢুকেই রাকিব সাহেব মারাত্মক ভয় পেয়ে যান। তিনি দেখেন ভেতরের রুমের সিলিং থেকে তার 3 জন রুমমেটের মৃতদেহ ফাঁসি দেওয়া অবস্থায় সিলিং থেকে ঝুলছে। এটা দেখে ঘুমের ভেতরেই তিনি চিৎকার দিয়ে ওঠেন এবং তার ঘুম ভেঙে যায়। রাকিব সাহেব বেশ সাহসী মানুষ ছিলেন, যেহেতু পুলিশে চাকরি করতেন। তিনি এটাকে নিছক স্বপ্ন ভেবে বিছানা থেকে নেমে বাথরুমের দিকে যান, একটু ফ্রেশ হবেন এই ভেবে। বাথরুম এবং রান্নাঘর পাশাপাশি ছিল। বাথরুমে প্রবেশ করে তিনি যখন হাত মুখ ধুচ্ছেন তখন শুনতে পান রান্নাঘরের ভেতরে কারা যেন ফিস 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 করে কথা বলছে। তিনি হাত মুখ ধুয়ে বের হয়ে রান্নাঘরের দিকে উকি দিয়ে দেখেন না, কেউ নেই। এরপরে নিজের জন্য বরাদ্দকৃত খাবার খেয়ে তিনি বাসা থেকে বের হয়ে যান। নিছক মনের ভুল ভেবে এসব টুকটাক বিষয় নিয়ে খুব বেশি তিনি আর ভাবলেন না। সন্ধ্যায় 2 জন রুমমেট, যাদের নাম যথাক্রমে মুবিন ও সিরাজ, কাজ থেকে ফেরত আসেন। তারা 2 জন একই কোম্পানিতে কাজ করেন। তারা কাজ থেকে ফিরে আসার পর রাকিব সাহেব তাদেরকে জিজ্ঞেস করেন তারা রান্নার জন্য কোনো বুয়া নিয়োগ দিয়েছেন কিনা। উত্তরে মুবিন সাহেব বললেন, না ভাই, এখনো পাইনি। আজ সকাল আমি নিজেই রান্না করে গিয়েছি। কেন ভাই, আপনার খাবারে কি কোনো সমস্যা হয়েছে, কমটম পড়েছে? রাকিব সাহেব উত্তরে বললেন, না ভাই, তা না, আজ সকালে এসে ঘুমানোর পর আমি রান্নাঘরে মশলা বাটার শব্দ শুনেছি, তো তাই জিজ্ঞেস করলাম। হয়তো আমার মনের ভুল, যাক বাদ দেন, আমি কাজে যাচ্ছি, আপনারা থাকেন। এই বলে রাকিব সাহেব উঠে তৈরি হয়ে কাজে চলে যান। স্বপ্নের ব্যাপারটা তিনি আর কাউকে জানালেন না। 4র্থ সদস্য, নাম সিফাত সাহেব, তিনি কাজ থেকে ফিরে আসলে 3 জনে মিলে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ কার্ড খেলে শুয়ে পড়েন।
চারজনের মধ্যে সামনের রুমে সিফাত সাহেব রাকিব সাহেবের সাথে শেয়ার করে থাকেন, বাকি দুজন ভেতরের রুম শেয়ার করে থাকেন। রাকিব সাহেব না থাকলে তিনি একাই থাকেন সামনের রুমে। উল্লেখ্য সবার খাট কিন্তু আলাদা। সেদিন রাতের কথা, সিফাত সাহেবের খুব পানির তৃষ্ণা পায়। তিনি ঘুম থেকে উঠে পানি পান করার উদ্দেশ্যে খাটের উপরে উঠে বসেন। তার মাথার পাশে রাখা জগ থেকে পানি ঢেলে পান করার পর শুয়ে পড়বেন আবার। এমন সময় পাশের বেডে তার চোখ পড়ে। তিনি দেখেন কাঁথা মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে। সিফাত সাহেব একজন আর একজনের বেড ব্যবহার করবে এই জিনিস পছন্দ করেন না, তাই তিনি আবছা অন্ধকারে কে ঘুমাচ্ছে এটা দেখতে পাচ্ছেন না বলে রুমের অন্য পাশে থাকা লাইটের সুইচ অন করতে উঠে পড়েন। বিছানা থেকে নেমে লাইটের কাছে গিয়েছেন, এমন সময় ওই পাশের খাট থেকে কর্কশ কণ্ঠে কে যেন ওনাকে বলে ওঠে, বাতি জ্বালাস না, ভয় পাবি। উনি এটা শুনে ঘুরে ওই খাটের দিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখেন ওইখানে কেউ নেই, কিন্তু আবছা অন্ধকারে দেখতে পান তার খাটের উপরে কাঁথা মুড়ি দিয়ে কে যেন দাঁড়িয়ে আছে। তিনি ভয়ে দ্রুত লাইটের সুইচ অন করে আবার ঘুরে তাকিয়ে দেখেন খাটে কেউ নেই। রুমমেট দুজন তাদের জায়গায় আছে কিনা চেক না করে তিনি ধরেন তারা হয়তো ওনার সাথে মজা করছেন। এইভাবে তিনি খাটের নিচে বা খাটের কাছে গিয়ে নিচু হয়ে খাটের নিচের দিকটা দেখতে চান। এমন সময় ঘটে এক অসম্ভব ঘটনা। তিনি নিচু হতেই কে যেন লাইটের সুইচ অফ করে দেয়। সাথে সাথে ওনার মনে হয় 4 থেকে 5 জন লোক ওনাকে পেছন থেকে ঘিরে ফেলে। উনি মাথা উঠিয়ে দেখতে যাবেন, এমন সময় ওনার চুল ধরে মাটি থেকে 2 ফুট উপরে তুলে ফেলে। বাকিরা ওনাকে আক্রোশ নিয়ে খুব মারধর করতে থাকে। উনি মার খাচ্ছিলেন ঠিকই, কিন্তু ওনার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, কারণ লোমশ একটি হাত ওনার মুখ চেপে ধরে রেখেছিল। এভাবে মারতে থাকার সময় হুটোপুটিতে ওনার পায়ে লেগে ওনার মাথার কাছে জগটি শব্দ করে ফ্লোরে পড়ে যায়। এই শব্দটুকুই আল্লাহর অশেষ রহমতে সেদিন তার জীবন বাঁচাতে সাহায্য করেছিল। শব্দ শুনে অপর রুমে ঘুমিয়ে থাকা মুবিন এবং সিরাজ সাহেবের ঘুম ভেঙে যায়। তারা উঠে নিজেদের রুমের বাতি জ্বেলে দৌড়ে এই রুমের মুখে এসে এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। রুমের ভেতর থেকে আসা অল্প আলোতে তাদের চেহারা দেখা যাচ্ছিল না বটে, কিন্তু এটা বোঝা যাচ্ছিল তারা এখন মার বন্ধ করে মাথা ঘুরিয়ে ওনাদের দিকে তাকিয়েছেন। সিরাজ সাহেব ভয়ে প্রথমে চিৎকার করে ওঠেন। তার চিৎকারের শব্দে বা যে কোনো কারণেই হোক অবয়বগুলো সিফাত সাহেবকে ছেড়ে দিয়ে শূন্যে ভাসতে ভাসতে ঘরের সিলিং ফুঁড়ে উপরে চলে যায়। ততক্ষণে মারাত্মক ভয় ও মার খেয়ে সিফাত সাহেব অজ্ঞান হয়ে যান। সিরাজ সাহেব ও মুবিন সাহেব দৌড়ে ওনার কাছে আসেন এবং দ্রুত দরজা খুলে ওনাকে বাইরে নিয়ে বেরিয়ে যান। ওনাদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন বের হয়ে আসেন। আগের কোনো ভাড়াটি এত নিচতলায় তখন আর ছিল না। তখনকার সময় ব্যাচেলারদের সাথে খুব বেশি আন্তরিকও ওই সময় কেউ ছিলেন না, তাই অল্প স্বল্প কথা জিজ্ঞেস করে যে যার বাসায় চলে যান। ঘর তালা দিয়ে সিফাত সাহেবকে নিয়ে স্থানীয় একটি হসপিটালে চলে যান তারা। আর তেমন কিছু হয়নি। আনুমানিক সকাল 9টায় রাকিব সাহেব কাজ থেকে ফেরত আসেন। এসে আশেপাশের মানুষের কাছে সিফাত সাহেবের কথা জানতে পেরে বেশ অবাক হন। যদিও আশেপাশের মানুষ কি হয়েছে সেটা ওইভাবে বলতে পারেননি, তবে রাকিব সাহেবকে বলেছেন তারা হয়তো নেশা টেশা করে উল্টাপাল্টা কিছু বলেছে। রাকিব সাহেব তার রুমমেটদের চেনেন, তাই ওনাদের কথায় কান না দিয়ে নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করে গোসলের উদ্দেশ্যে বাথরুমে যান। বাথরুমের কল ছেড়ে বের হয়ে আসেন, কারণ রান্নার জোগাড়ে আজ কেউ নাই। আজ নিজের রান্না নিজে করে খেতে হবে। রান্নাঘর এবং বাথরুম পাশাপাশি। রান্নাঘরে এসে কি আছে দেখছিলেন। এমন সময় মনে হলো বাথরুমের পানির শব্দ তিনি পাচ্ছেন না। উঠে বাথরুমে গিয়ে দেখেন কল বন্ধ করা। মনের ভুলে বন্ধ করে দিয়েছেন ভেবে আবার কল চালু করে বের হয়ে আসেন। এবার তিনি স্পষ্ট শুনতে পান কেউ কল ঘুরিয়ে বন্ধ করে দিচ্ছে। কল ঘোরালে এক ধরনের ক্যাচ 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 শব্দ হয় কোনো কোনো কলে। সাথে সাথে উঠে বাথরুমে উকি দিয়ে উনি দেখেন কিছুই নেই, মানে উনি কিছুই দেখতে পাননি, শুধু কল বন্ধ পেয়েছেন। এবার পানির কল ছেড়ে পেছনে ঘুরতেই দেখতে পান সাদা আলখেল্লা পরা পোড়া মুখ নিয়ে লম্বা একটি অবয়ব তার সামনে দাঁড়িয়ে। অবয়বটি তাকে কর্কশ গলায় বলে ওঠে,
আমাদের কবরের উপর কেউ থাকতে পারবে না। এটা বলে প্রচণ্ড জোরে একটি থাপ্পড় দিয়ে উপরের দিকে মিলিয়ে যায়। মারাত্মক ব্যথায় কোকাতে কোকাতে তিনি বাথরুম থেকে বের হয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে যান। বাইরে এসে নিজের কানে হাত দিয়ে দেখেন কান দিয়ে রক্ত পড়ছে। দেরি না করে তাড়াতাড়ি কোনো মতে ঘরে তালা দিয়ে ডাক্তারের কাছে ছুটে যান। কিন্তু স্থানীয় ডাক্তার কিছু করতে না পারায় আবার পাশের এক হাসপাতালে যেতে হয় তাকে। পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার জানান তার কানের পর্দায় বেশ আঘাত লেগেছে, সাবধানে থাকতে হবে এখন থেকে। বিভিন্ন রকমের পরামর্শও দিয়ে দেন, ওষুধ দিয়ে দেন তারা। ওষুধ নিয়ে বের হয়ে আসছেন, এমন সময় সিরাজ সাহেবকে হাসপাতালের নিচে দেখতে পান। রাকিব সাহেব সব খুলে বলেন তাকে, তিনিও রাতের ঘটনা খুলে বলেন রাকিব সাহেবকে। এরপরে তারা দুজন হাসপাতালে অবস্থানরত আরেক সদস্য মুবিন সাহেবকে নিয়ে ফেরত আসেন বাসায়। তবে নিজেদের বাসায় না গিয়ে তারা বাড়িওয়ালার বাসায় যান। বাড়িওয়ালাকে চেপে ধরতে তিনি আস্তে আস্তে সবকিছু খুলে বলেন, তার বাবার বলা সেই কথাগুলো। ওই বাসায় মা মেয়ের রহস্যময় মৃত্যুর কথা সবকিছুই বলেন। এসব কথা তাদের কাছে গোপন করায় রাকিব সাহেবের মাথা গরম হয়ে যায়। তিনি আসাদ সাহেবকে সজোরে একটি চড় দিয়ে সবাইকে নিয়ে বের হয়ে আসেন। আরও কিছু লোকজন সাথে নিয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিস নিয়ে সেদিন সন্ধ্যায় বাসা ছেড়ে দেন। কিছুদিন পরে এসে যার যার জিনিস নিয়ে অন্যত্র চলে যান। এরপরে আর ওই বাসাটি আসাদ সাহেব ভাড়া দিতে পারেননি। যারাই বাসা দেখতে আসে তারা সকলেই স্বপ্নে উল্টোপাল্টা জিনিস দেখেন, পরে আর ওঠেন না। এভাবে বাসা দেখতে আসে কিন্তু ভাড়া হচ্ছে না দেখে আসাদ সাহেব ওই বাসাটি আর ভাড়া দেবেন না বলে মনস্থির করেন। বর্তমানে বাসাটি স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এখনও রাতে ওই বাসার পাশে যারা থাকেন তারা মাঝে মাঝেই চিৎকার করে কান্নার শব্দ শুনতে পান। ভেতর অনুষ্ঠান হচ্ছে, রান্না বান্না হচ্ছে, এরকম শব্দ শুনতে পান। মাঝে মাঝে শুনতে পান নুপুর পরে কারা যেন নৃত্য করছে ইত্যাদি। তবে এই সব কিছু শোনা যায় গভীর রাত্রে। হয়তো কোনোদিন আমরা জানতেই পারবো না সেই বাসার লুকায়িত আসল রহস্য, হয়তো কোনোদিনই জানতে পারবো না। তবে কিছু কিছু রহস্য গোপন থাকাই ভালো। যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তার নাম হচ্ছে নাহিদ। তো তিনি যে ঘটনাটি শেয়ার করেছেন তিনি যখন সিলেট পলিটেকনিকে পড়তেন, এটা তখনকার সময়ের ঘটনা। এটা 2021 সালে তার এসএসসি ব্যাচ। তিনি এসএসসি দিয়ে মেস লাইফে থাকার জন্য পলিটেকনিকে লাইফ শুরু করেন। প্রথম থেকে বাসা থেকে দূরে যাওয়ার সময় মন বেশ খারাপ থাকতো, মানে দূরে থাকছে বাসা থেকে, পরিবার থেকে। তো তখন মেসের বড় ভাইয়েরা তাদের চা বাগানে নিয়ে যায়। তো মেসের পাশে চা বাগান হওয়ায় বেশি সময় লাগতো না। তো চা বাগান দেখে খুবই ফ্রেশ লাগতো। কিছুদিন পর তাদের মিড টার্ম এক্সাম শুরু হয়। তো এক্সাম শেষ করে বাসায় ফেরার আগে চা বাগান থেকে যে ঘুরে আসেন, তখন মেসের সবাই না গিয়ে শুধু তিনি তার রুমমেট যান। তো তার রুমমেট ছিল হিন্দু ধর্মাবলম্বী। তো তিনি তার বন্ধু মিলে চা বাগানে যান, ঠিক আগের মতোই যেভাবে তিনি আগে যেতেন। মনটা রিফ্রেশ হয়ে যেত। তো হাঁটতে হাঁটতে বাগানের মধ্যে একটা মাজার দেখতে পান তারা। আশেপাশে কোনো ঘন বসতি বা বসতি না দেখার কারণে তার জিনিসটা ডিফারেন্ট লাগে। তো মাজারটা দেখতে কিরকম, এটা হচ্ছে তিনি বলেছেন মাজারটা দেখতে অনেকটা পুরাতন মাজার, যেটার গাছপালাটা মাজারটাকে ঘিরে রেখেছে। তো এমনভাবে ঘিরে রেখেছে মনে হচ্ছে যেটা বহু বছর আগের। মাজারের কাছে একটা বড় তেঁতুল গাছ। গাছটা দেখে মনে হচ্ছে গাছটা মাজারকে মোরলেস প্রোটেক্ট করছে। তো তার রুমমেট না জানি হঠাৎ করে কি হলো, চলে গেল, চলে যাওয়ার জন্য বলছে। তো তিনি বললেন অনেকদিন পর তেঁতুল গাছ পেলাম, একটু তেঁতুল খেয়ে যাই, তুলে দেখি কি অবস্থা। তো তিনি গাছে ঢিল মারেন। তো অনেকগুলো ঢিল মারার পর তেঁতুল নিয়ে মেসে গিয়ে সবাইকে তেঁতুল দিয়ে মজা করে বলেন যে এই না ভূতের তেঁতুল। তো সবাই মজা করে, তাড়াতাড়ি তারা ঘুমিয়ে পড়ে, কারণ পরের দিন সকালে বাস। গভীর রাতে মেসের ছাদে হঠাৎ করে একটা শব্দ পাওয়া যায়, কে জানি কিছু একটা দিয়ে শব্দ করছে। শব্দটা এমন যে স্টিলের মধ্যে কিছু দিয়ে আঘাত করছে প্রথমে। তো এই শব্দটা কন্টিনিউয়াসলি হচ্ছিল। প্রথম দিকে বড় ভাইরা ইগনোর করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে শব্দটা বাড়তে থাকে। শব্দটা শুধুমাত্র তিনি পান এবং তার রুমমেটটাও শব্দটা পায়। তো তিনি আর তার রুমমেট মিলে যেহেতু ডিস্টার্ব হচ্ছে ছাদে যায়, দেখতে যায় যে কি হচ্ছে ছাদের উপরে। দেখে পুরা ছাদ খালি, কিছুই নাই।
এবং এতক্ষণ ধরে যে শব্দ হচ্ছিল এটা তারা ইগনোর করে একটা সময় ঘুমাতে যায়। ঠিক আগের মতো আবারও শব্দ শুরু হয়। তো এবার চেষ্টা করে তারা ঘুমিয়ে পড়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বড় ভাইয়ের সাথে দেখা করে বিদায় নেওয়ার জন্য, তো বড় ভাইয়া তাকে দেখে বলে, এই তুই আর তোর রুমমেট কালকে রাতে মেসের ছাদে গিয়েছিলি, কেন গিয়েছিলি? তো তিনি বলে, হ্যাঁ ভাই গিয়েছিলাম, কিন্তু কাউকে পাইনি। তারা ভাইরা বলে যে তোরা কার সাথে দেখা করতে গিয়েছিলি? তখন তিনি একটু অবাক হয়ে যায়। তুমি বলে যে না, কালকে কারোর সাথে দেখা করতে যাই নাই, তো ছাদে গেলাম, অনেক শব্দ হচ্ছিল তাই চেক করতে গেছিলাম। তার ভাই বলে, কি বলিস, কোন সময়? আমরা তো ফজর আজানের পর ঘুমাতে গেলাম, কোনো প্রকার শব্দ তো পাইনি, তো ছাদে গেলি কেন তখন? তখন তিনি আর কিছু বললো না। এটা তিনি আর তার রুমের শব্দটা পাচ্ছিল। তারা বাসার মধ্যে ছিল, রুমের মধ্যে ছিল, কিন্তু তারা দেখলো যে তারা ছাদে গেছে। তো তারা চিন্তা করে কারোর সাথে দেখা করতে গেছে বা কোনো কিছু আছে। তো তারা ছাদে গেল কেন? তারা সকালবেলা ওটা জিজ্ঞেস করছে, কেন গিয়েছিলি তোরা? তো পরে তিনি ভাবতে লাগলেন, নাহিদ সাহেব ভাবতে লাগলেন যে ওই অদ্ভুত ঘটনা তাদের সাথে কেন ঘটলো? এই শব্দ যেবার এরকম শব্দ হচ্ছে, যে শব্দে ঘুমানোই যাচ্ছিল না, সেটা তারা পাই নাই, এটা তার আর তার রুমমেটের উপর কেন হলো? তো তার রুমমেটকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সে বলল যে কালকে মাজারে একটা অদ্ভুত ছায়া তিনি দেখতে পেয়েছিল, এবং এই ঢিলটা নাকি ছায়ার উপরে যে পড়ে। তো বিষয়টা একটু সিরিয়াসলি নেয়, যে ছোটবেলায় তো তিনি তেঁতুল গাছ নিয়ে অনেক গল্প শুনেছে, তাই একটু চিন্তিত ছিল। আবার অ্যাট দ্য সেম টাইম সে বাসায় যাবে, বাড়িতে যাবে, তাই জিনিসটা ভুলে যায়। তো ঈদের ছুটির যখন পরে আবার তিনি মেসে ব্যাক করে, প্রথম কিছুদিন তিনি আসলে কোনো কিছু টের পান নাই। কিন্তু একদিন একটা ছাত্র ছিল তাদের ওই মেসে, অন্য রুমে থাকতো। সে বলল যে রাতে স্বপ্নে দেখতে পায় এই নাহিদ সাহেবের রুম থেকে নাকি একটা ছায়া জাতীয় মানুষের ন্যায় কেউ বের হয়ে চলে যায়। অদ্ভুত বিষয়টা যে দরজা নাকি বন্ধ ছিল, ছায়াটা দরজাটা ভেদ করে ভেতর থেকে বাইরে আসে। তো নাহিদ সাহেব বিষয়টা এতটা গুরুত্ব দেয় না, কারণ তার দিনকালে তো কোনো সমস্যা নাই, ফাইনাল এক্সামটাও ভালো গেছে, পড়াশোনা আবার তিনি ভালোভাবে শুরু করলেন। কিন্তু তার রুমমেট যে এখনও মেসে আসে না, এটা নিয়ে সে চিন্তিত হয়ে যায়। তো উনি চলে আসছে, অনেকদিন হয়ে গেল মেস মেম্বারটা, মানে তার রুমমেটটা যার সাথে তিনি যে মাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, সে আর ব্যাক করে নাই। অনেক দিন পার হয়ে যায়, তার আসার কোনো নাম নাই। তো তার নম্বরে তিনি কল করে, কলটা ধরে তার বাবা। আঙ্কেল ও কোথায়? আর পরীক্ষা তো আসছে সামনে, আরও উনি কি এক্সাম পরীক্ষা দিবে না? তোর বাবা বললে, বাবা দেখো কি অদ্ভুত কথা বলে, ওর কথা শুনে মনে হচ্ছে ওর অনেক বয়স, এমন সব কথা বলছে যা ওর জানার কথা না। সারাদিন নিজের রুমে অন্ধকার করে রাখে, কোনো প্রকার আলো রুমে ঢুকতে দেয় না, মাঝে মাঝে রুম থেকে আতরের গন্ধ পাওয়া যায়। তো মেস থেকে আসার পর নাকি ওর এই অবস্থা, মানে এই ছুটিতে যাওয়ার পর। আর তোমার কথাই নাকি সারাদিন বলে। আর বৃহস্পতিবার সন্ধ্যায় কোথায় যে যায় ব্যাক করে শেষ রাতে। তো তিনি বলেন যে তিনি ওই তার ফ্রেন্ডের নাম হচ্ছে দেব। বাবা কথা শুনে অবাক হয়ে যায়, তো ভদ্রলোক বলছে কি? তো দেবের বাবার কথা শুনে মনে হচ্ছে দেব আর আসবে না মেসে। সব কিছু তার একটু ডিফারেন্ট লাগছিল, মাথা কাজ করছে না। তো কিছুদিন ধরে কিন্তু অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করে। তিনি স্বপ্নে দেখেন যে তিনি একটা জঙ্গলের মাটিতে বসে আছে। তারপর ঘুম ভেঙে দেখতেন তার হাত পায়ে মাটি লেগে থাকতো। তো এমনভাবে কিছুদিন চলতে থাকে, এবং তিনি আসলে জিনিসটা নিয়ে আস্তে আস্তে চিন্তা করতে শুরু করে। কিন্তু পরীক্ষার কারণে তিনি আরও সেগুলি নিয়ে ভাবতে রাজি ছিলেন না। সেমিস্টার ফাইনাল এক্সাম, আর কোনো বিষয়ে তিনি খারাপ করতেও চাচ্ছিলেন না। তো পরীক্ষা শুরু হবার কিছুদিন আগে থেকে তিনি হঠাৎ করে কিছু জিনিস ফিল করতে থাকেন। একটা সময় দেখেন যে তার বন্ধু দেব মেসে এসছে। তাকে দেখে তার মনটা খুশি হয়ে যায়। দেবের সাথে কথা বলতে বলতে তিনি জিজ্ঞেস করেন, তোর কি হয়েছে? তোর বাবা গুলা কি বলল আমাকে? তো দেব বলে অনেকটা অবাক করার মতো যে সে বাসায় যাওয়ার পর নাকি সে বাসা থেকে বের হয়ে চলে যেত, আর বৃহস্পতিবার রাতে নাকি তাকে বাসায় কোথাও পাওয়া যেত না। তাকে জিজ্ঞেস করে তাকে সে কিছু বলতে পারে না। পরে তার বাবা মা তাকে একজন কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ তাদের কাছে কিছুদিন সময় চায়। এক সপ্তাহ পর কবিরাজ তাদেরকে বললেন যে দেব ও তার বন্ধুকে আসলে বিষয়টা হচ্ছে নাহিদ সাহেবকে একটা জিনের পছন্দ হয়েছে, আর জিনটা চা বাগান থেকে এসছে। তারা যখন তেঁতুল গাছে ঢিল মারছিল তখন ওইখান থেকে এই জিনটা নজরে পড়ে,
তো জিনটা না তাদেরকে আসলে ভালো চিন্তা করে, মানে তাদের তাদের কোনো ক্ষতি করবে না, সমস্যা করবে না। তো কবিরাজ জিনের সাথে নাকি কথা বলেছে সে তাদের ছেড়ে যাবে না, কিন্তু সে কথা দিয়েছে তাদের সাথে রাতে যে ডিস্টারবেন্সটা করছিল সেটা করবে না। সব কিছু শুনে নাহিদ সাহেব আর কিছু বলতে পারছে না। যদি দেবের কথা সত্যি হয় তাহলে তার মানে তার সাথে জিন আছে, কিন্তু তার সাথে তো কোনো ঘটনা ঘটেনি, ঘটছে সব দেবের সাথে। তার মাথায় কিছু কাজ করছিল না। তো তিনি তার মার সাথে এগুলো জিনিসটা শেয়ার করে যে মা এসব হলো। তো প্রথম দিকে আম্মা তার বিষয়টা এগুলো মজা ভেবে নিয়েছিল, কিন্তু তার কথা শুনে তার মা আস্তে 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 চিন্তিত হয়ে পড়ে। পরে মা, তোর এক নানা আছে, তার সাথে কথা বলে দেখি। তোর মা সন্ধ্যার দিকে বললেন যে তুই কি বাড়িতে আসতে পারবি? তখন তিনি না করবে, তখন তার মা বলে যে বেশি বেশি দিন সময় লাগবে না, 2-3 দিন। তিনি আর না করেন না। বাসে আসার সময় তার বমি বমি ভাব হচ্ছিল, যেটা তার কখনো হয়নি, বমি ভাব কখনো হয়নি। বাসায় যাওয়ার পর দেখেন একজন হুজুর বসে আছে। তার মা বলে উনি তোর নানা। তো তাকে দেখে নানা বলেন যে ওকে রেস্ট করতে দাও। বাসে আসার সময় ওর মাথা ব্যথা ও বমি বমি ভাব করছিল। তো এটা একটু অবাক হয়ে যায় তিনি কিভাবে জানলেন আমার মাথা ব্যথা ও বমি বমি ভাব করছিল? মানে নাহিদ সাহেব বলছে যে এটা তো জানার কথা না। তো তার দিকে তিনি মুচকি হেসে বললেন যে চিন্তার কিছু নেই, তুমি সব বুঝতে পারবা। মানে নাহিদ ভাইয়ের দিকে ওই নানা তাকে বলে যে চিন্তা কিছু করো না, তুমি বুঝতে পারবা। তো তিনি আরও অবাক হয়ে যান, উনি মনের কথা কিভাবে জানেন। বিষয়টা চিন্তা করতে করতে তিনি ফ্রেশ হতে চলে যায়। কিছু সময় পর ওই কবিরাজ নানা তাকে ডাক দেয়, তাকে তার কাছে আসতে বলে। তো তিনি বসতেই তিনি বলেন, তোমার বন্ধু দেবের কি অবস্থা? তিনি একটু অবাক হয়ে বলেন, ভালোই। তিনি বলেন, তোমরা দুইজন কোথায় গিয়েছিলে, কি করেছিলে বলো আমাকে। তো তিনি বলেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু বললেন। তো তিনি বাইরে অপেক্ষা করতে বললেন তাকে। তা ঘন্টা 2-1 পর তিনি তার মাকে ডাকে। তিনি যা বললেন তা শোনার পর তিনি ভাষা হারিয়ে ফেলার মতো অবস্থা। তিনি বলেন, তোমরা যে মাজারে গিয়েছিলে যেখানে একজন বয়স্ক জিন বাস করে, সেই বয়স্ক জিনের 2টা ছেলে ছিল। কোন এক কবিরাজ তার ছেলে দুটাকে কোনো একটা জাদুর জন্য তাদের 2জনকেই হত্যা করে। পরবর্তীতে ঠিকই সেই জিনটার প্রতিশোধ নেয়। তো পরবর্তীতে মাজারে বসবাস করা শুরু করে তিনি ওই মাজারটাতে। এবং তোমরা 2জনকে, তোমাকে আর দেবকে, সে দেখে ফেলে। তার 2টা ছেলের কথা মনে পড়ে এবং 2জনকে তার ছেলে মনে করে। মাঝে মাঝে জিনটা তাদের সাথে দেখা করতে আসে, স্বপ্নে আসে, তাদেরকে নিয়ে ঘুরতে যায়। তখনই হঠাৎ তার মনে হলো অনেক দিনই ঘুম থেকে উঠে তার হাত পায়ে মাটি লেগে থাকতো। তো তার মা বলেন যে মামা, এখন জিনটা থেকে কিভাবে রক্ষা করব? তো কবিরাজ বললেন যে ওর কোনো প্রকার সমস্যা হবে না। জিনটার সাথে কথা বলা গেছে, ছেড়ে যেতে রাজি হয় না। তো তাকে আর দেবকে 2জনের ক্ষতি করবে না, কাছে আসবে, কিছু ওরা জানবে না কেউ। আর আগের মতো এরকম বৃহস্পতিবারে কোথাও নিবে না ওই দেবকে। কোনো সময় কোনো কিছু দরকার হলে স্মরণ করার জন্য বলেছে। সে যতটুকু সামর্থ্য দিয়ে চেষ্টা করবে সাহায্য করা। তখন নাহিদ ভাই জিজ্ঞেস করলেন, উনি যদি সাহায্য করতে চান তাহলে আমাদেরকে ওই দিন ভয় দেখে কেন ছিল? তো তার নানা বলেন যে তোমাদের ভয় দেখায়নি, খারাপ একটা জিন তোমাদের ভয় দেখিয়েছিল, তখন ও পাশে থেকে জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য তোমাদেরকে হেল্প করেছে। তখন তার মা বলে যে বাবা, তুই সেমিস্টার ফাইনাল দিয়ে ভালো মতো ফলাফল করে ভালো রেজাল্ট নিয়ে বাড়িতে চলে আয়। তো তার মার এমন কথা শুনে তিনি ভয় পেতে লাগলেন, কারণ তিনি কোনো সময় তার মা তিনি এত সিরিয়াস ছিল না, সিরিয়াস পড়াশোনার ছাত্র না। কিন্তু মহান আল্লাহ পাকের অসীম রহমতে তিনি পরীক্ষায় পাশ করে পরে তিনি ওই পাশে চলে আসে, তাদের বাড়ির কাছে চলে আসে। তো এরপরে আর মেসে থাকা হতো না, সমস্যা হতো না, জিনিসটার প্রতি আর খেয়ালও থাকতো না। কারণ তার মাঝে মাঝে এরকম নাকে এরকম গন্ধ, আতরের গন্ধ আসতো, পেত তিনি কিন্তু সে বুঝতো না কেউ ওই জায়গায় আছে কিনা বা কেউ দেখা দিত না। তো আল্লাহ তার কাছে তাকে এই ঝামেলা থেকে মুক্ত করেছেন, কিন্তু মাঝে মাঝে ওই যে গন্ধটা আসে। তো এটা তার ঘটনা ছিল। অনেক ধন্যবাদ নাহিদ ভাই আপনাকে আপনার ঘটনার জন্য। এরকম অনেক কেস আছে, এরকম বহু কেস আছে যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে। দেখা যায় যে তারা আসে, দেখা দেয়, পরবর্তী সময় সলিউশন যে দেয় তার সাথে কথাবার্তা বলে একটা ভায়া হয়ে মিডিয়া হিসেবে অনেকে কাজ করে যারা কথা বলতে পারেন।
তো তারা এরকমভাবে একটা সলিউশন দিয়ে দেন যে কথাবার্তা বলে তাদেরকে কনভিন্স করে তো দূরে সরে রাখা। সবাই সেটা পারে না, আর যারা পারে তারা তো পারেই। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজকে অনেকগুলো ঘটনা বলবো আপনাদের সাথে, কিছু বাস্তব অভিজ্ঞতা অনেকেই আমাদেরকে শেয়ার করেছেন, তাদের ঘটনা না বললেই নয়। তো যার ঘটনা এখন শেয়ার করছি তার নাম এনামুল হক। তার বাড়ি কুমিল্লার দোহমনায় এবং তিনি বর্তমানে কাতার থেকে ঘটনাটি পাঠিয়েছেন। যেভাবে তিনি বলেছেন সেভাবে বলার চেষ্টা করছি। আজ আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব এবং তিনি আমার যার সাথে ঘটনাটি ঘটেছে তিনি আমার পরিচিত এবং কিছুদিন আগের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তার আসল নাম ব্যক্তিগত কারণে লিখছি না, ছদ্মনাম হিসেবে লিখে নিচ্ছি। তার নাম লিমা। তিনি বিবিএ 3য় বর্ষের ছাত্রী। ঘটনাটা ঘটে গাজীপুরের কোনো একটা এলাকায়। নাম বলে হয়তো অনেকেই চিনে ফেলতে পারে, তাই নাম বলতে চাচ্ছি না। লিমার সাথে ঘটনাটা শুরু হয় 2022-এর সেপ্টেম্বর মাসের দিকে। রাতে যখন সে ঘুমাতে যায় প্রায় তাকে বোবায় ধরত। অনেকে আমরা বোবা জিন বলি। রাতেবেলা ঘুমের মতো অনেকের শরীর স্টিফ হয়ে যায় না, সেটা একদিন 2 দিন করে যখন প্রতিদিন ঘটা শুরু করলো তখন তিনি একটা সময় সেটা সহ্য করতে পারল না। বাবা মাকে বিষয়টা জানালো। মাঝে মাঝে তার মা বাবা রাতে তার চিৎকার শুনতে পেত। খারাপ স্বপ্ন দেখে চিৎকার করছে এটা দেখে অনেকে পাত্তা দিত না। সব কিছু মিলিয়ে ওনারা বুঝতে পারে যে এটা কোনো সাধারণ ঘটনা না, তাই এলাকার একটা মসজিদের কাছে একটা সময় না পেরে তারা যায়। যা যা ঘটছে সব ইমামকে বলল। ইমাম সাহেব শুনে একটা তাবিজ দেয় পড়ার জন্য, কিছু পানি পড়া দেয়। কিন্তু লিমা এসব বিশ্বাস করান, বলে তাবিজ আর পানি পড়া কিছুই সে নিতে যায়নি, যেহেতু এই যুগের মেয়ে। সে জানতো না তার জন্য কিছু খারাপ অপেক্ষা করছে। দিনে দিনে তার ভয় পাওয়ার মাত্রাটা বেড়ে যাচ্ছিল। একটা সময় সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। নাওয়া খাওয়া একজন বন্ধ হয়ে যায়। শোয়া থেকে ওঠার শক্তি পাচ্ছে না, কারণ তার তো নাওয়া খাওয়া হচ্ছে না। প্রচুর পরিমাণে পেট ব্যথা হতো, প্রচণ্ড পেট ব্যথা হতো, কিছু খেতে পারতো না। তার মা বাবা তার শরীরের এত অধপতন দেখে ওই এলাকার একটা নাম করা হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু কোনো কিছু পায় না। পরে তাকে কিছু খাবার আর মেডিসিন সাজেস্ট করে, বলে উন্নতি যদি না হয় তাহলে আবারও নিয়ে আসতে। ডাক্তারের কথা অনুযায়ী সেসব কিছু করে কিন্তু আসলে কোনো লাভ হচ্ছিল না। ও খেত না, দিন দিন খারাপের দিকে যাচ্ছে। শরীরের ওজন 30 কেজিতে চলে আসার মতো অবস্থা। লিমা স্বাভাবিক গড়নের একটা মানুষ, আবার অনেক মোটা না, অনেক চিকনও না। ঠিক মতো ঘুমাতে পারছে না, কোনো কিছু খেলে তা বমি হয়ে বের হয়ে যাচ্ছে। অস্থির অবস্থা, পেট ব্যথা। দিনের বেলা তেমন সমস্যা হতো না, রাত হলেই মনে হতো যে তার চোখে ঘুম নাই। চোখ বন্ধ করলে সে কিছু একটা দেখতে পেত, যেমনটা তার দিকে দুইটা চোখ তাকে সারাক্ষণ অন্ধকারের দিকে, অন্ধকারের মধ্যে তাকিয়ে আছে। কিন্তু যখন তিনি চোখটা বন্ধ করত তখনই জিনিসটা ফিল করত, আবার যখন তিনি চোখটা খুলতো তখন কাউকে দেখতে পেত না। এই সব কিছু শুনে একদিন তার বড় বোন আর দুলাভাই তাকে দেখতে আসে। শরীর খারাপ তো, অবস্থা ভালো না। তারা দুই বোন ছিল, এক ভাই আর 2 বোনের এক ভাই ছিল। তো লিমা ছিল মেজো। রাতে বোন আর বোনের জামাইকে থাকতে দেওয়া হয় লিমার রুমে। তো তারা যখন লিমার রুমে থাকে তারাও না কিছু জিনিস দেখে, খুব ভয় পেয়ে যায়। তারা দেখে একটা ছায়া ঘরের ভেতরে, দেয়ালের ভেতর থেকে বেরিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে, আবার আসে, আবার রুমের ভেতরে ঢোকে ছায়াটা, আবারও বের হয়ে যায়। এরকম অবস্থায় সারা রাত তারা না ঘুমিয়ে কাটিয়ে দেয়। সকালে সবাইকে বলে, যেহেতু তার শরীরের শারীরিক অবস্থা আরও খারাপ হতে চলেছে, তারা জিনিসটা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। তো লিমাকে সেই রাতেই ডাক্তারের কাছে নিয়ে যায় তারা। দিনটা ছিল এরকম 6 অক্টোবর 2022। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে, আগের বারের মতো কিছুই পায় না। সেই ডাক্তার একটা হাসপাতালে আরেকটি ডাক্তারের কাছে রেফার করে, যেহেতু উনি সার্জারি বিশেষজ্ঞ, তার কাছে রেফার করে। তো ডাক্তার সব কিছু শুনে লিমার পেটে হাত দিয়ে বলে, ওর পেটে সমস্যা আছে, আমরা একটা পেটের আলট্রাসোনোগ্রাম করতে দিব। তাই ডাক্তারের কথা অনুযায়ী লিমার পেটের আলট্রাসোনোগ্রাম করে। পেটের ভেতরে নাড়ি ভুঁড়ি পেঁচে ছিল। তো ডাক্তার জিনিসটা জানায় লিমার পরিবারকে যে এটা তোর পুরোটাই সার্জিক্যাল কেস,
আমরা আসলে ভিতর থেকে এই যে পেঁচে গেছে সব কিছু, সেই প্যাচ ছুটাতে হবে। তো কয়েকদিনের মাথায় তারা ফিক্স করে ফেলে জিনিসটা, কারণ মেয়ের অবস্থা তো ভালো না, মেয়েকে সেভ করতে হবে। 9 তারিখে লিমার পেটের সার্জারি করা হয়। ডাক্তার একটা জিনিস দেখে খুব অবাক হয়ে যায়। পেটের সার্জারি শেষ করার মানে মাঝামাঝি পর্যায়ে তারা একটা দলা পায়, চুল পেকে যাওয়া দলা। এটা কিভাবে সম্ভব তারা চিন্তা করতে থাকে, কারণ সাধারণ একটা ছোট্ট চুল যদি মুখের মধ্যে পড়ে তাতেই তো কত অসহ্য, পেটে যাওয়ার আগেই টের পাওয়া যায়। যেটা অখাদ্য সেটা জিহ্বাও তো বাধা দেয়, সেই জায়গায় এত দলা পাকা চুল কিভাবে পেটের ভিতরে যাওয়া সম্ভব? তো এই সব নিয়ে ডাক্তারদের মধ্যে আলাপ আলোচনা হয়। ডাক্তারও অন্য কিছু সন্দেহ করে, তাদের পরিবারকে জানায়। তো লিমার পরিবারকে, যেহেতু পরিবারটা বেশি জিনিসটা বিষয়ে বেশ কনসার্ন ছিল, আর যেহেতু মেয়েটা বিয়ের উপযুক্ত, তাই জিনিসটা নিয়ে তাদের কনসার্ন হওয়াটাও স্বাভাবিক। তো তারা একটা কবিরাজের শরণাপন্ন হয়। তো কবিরাজকে বলে, সব কিছু বলে। কবিরাজ বলে যে আমি কিছুদিন পরে জানাবো। পরে কবিরাজকে ফোন জানতে চাইলে কবিরাজ বলে আপনারা আমার বাসায় আসেন। তো লিমার নানা কবিরাজের বাসায় যাওয়ার পর জানতে পারে লিমাকে কেউ খুব খারাপভাবে কালো জাদু করেছে, আর এটা এখন না 8 মাস আগে করেছে। লিমার নানা কে করেছে, মানে ওই কে করলো এটা জানতে চায় কবিরাজের কাছে। তো কবিরাজ বলে যে আমার ব্যক্তিগত সমস্যা হবে, বলা যাবে না নাম, তবে কিছু বাধ্যবাধকতা থাকার কারণে আসলে নাম বলতে পারছি না। তো তারা কবিরাজের কথা শুনে বুঝতে পারে এই কাজটা কারা করতে পারে। আসলে লিমার বাবারা ছিল এরকম 5 ভাই 2 বোন। লিমার বাবা ছিল ভাইদের মধ্যে তৃতীয়। তো লিমার দাদা দাদা বাড়ি হচ্ছে নোয়াখালীর কোন একটা এলাকায়, ওখানে প্রচুর সম্পত্তি। তো সম্পত্তির কারণে অনেকদিন ধরেই তাদের চাচাদের মধ্যে একটা সমস্যা চলছিল, ঝামেলা চলছিল। সেই জের ধরে লিমার বাবাকে ক্ষতি করার জন্য লিমার উপরে কালো জাদু করা হয়েছে। তো লিমার চাচারা, এই যে লিমার শরীর খারাপ ছিল, মানে এই যে শরীরটা খারাপ ছিল এতদিন যাবৎ, শুকিয়ে গেছে, কিছু খাচ্ছে না, বিছানায় পড়া, অনেকেই খোঁজ খবর নিয়েছে, কিন্তু তারা কোনো ধরনের খোঁজ খবর কিছুই নেয় নাই, কেউ দেখতে আসে নাই। এই বিষয়ে একটা জিনিসটা তারা নোটিশও করে। তো লিমার এত খারাপ সময় তারা দেখতে না আসে, বারবার লিমার বাবাকে ফোন দিত যে সম্পত্তির হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়ার জন্য। পরে বাধ্য হয়ে লিমার বাবা ওনার ভাইদের বলে যে ভাই রে, আমার সম্পত্তি লাগবে না, আমার তোরা এই সম্পত্তি তোরা ভোগ কর, তোরা খা। তো এর মাঝে যখন লিমা হাসপাতালে ছিল তখন ওর সাথে বেশ কিছু ঘটনা ঘটে যায়। একদিন এমন হয় যে হঠাৎ করে লিমার শরীর খারাপ লাগতে শুরু করে, তার কিছুই ভালো লাগছিল না, পেট ব্যথা করছিল খুব। লিমা খালি ছটফট করছে আর আবল তাবল বকে যাচ্ছে, মেজাজ খারাপ লাগছিল। আবল তাবল বলাটা কিন্তু একটা খারাপ সাইন, তো সবাই খুব ভয় পেয়ে যায়। তো লিমার মা লিমার বাবাকে ফোন দিয়ে কান্না করতে করতে বলে। তো লিমার বাবা একজন আলেমের কাছে যায়, পানি পড়া তেল পড়া এনে লিমারকে যেটা তারা দেয় আর কি। লিমা একটু স্বাভাবিক হয়। লিমা শুনতে পারে তার মার কাছ থেকে। তো লিমার মেয়ের অবস্থা খারাপ দেখে লিমার সাথেই থাকতো। তো লিমার মা একদিন পাশের একটা কেবিনে রোগী না থাকায় সেখানে যেয়ে কিছুক্ষণ শুয়েছিল ঘুমানোর জন্য। হঠাৎ করে তিনি স্বপ্নে দেখতে পায় লিমার মায়ের দাদি লিমার মাকে বলছে, তোর মেয়ের শরীর থেকে কে যেন রক্ত নিয়ে যাচ্ছে, জলদি যা, তাড়াতাড়ি দেখ। তো এইটা দেখে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ডিরেক্টলি তিনি লিমার কাছে যায়। তিনি যে দেখেন লিমা ঘুমাচ্ছে, তবে ঘুমের মধ্যে একটা কথা বলছে। কি কথা বলছে প্রথমে বুঝতে পারছে না, কিন্তু হঠাৎ করেই লিমা চিৎকার করে বলছিল যে আপনারা কারা, আমার রক্ত নিতে কেন আসছেন, আমাকে বাঁচাও, আমাকে যেন আমার রক্ত নিয়ে যাচ্ছে। এইটা বলে লিমা চিৎকার করে ওঠে ওই মুহূর্তে। তো তখন তার মা জিজ্ঞেস করে যে তুমি এই কি হলো, কি সমস্যা? তখন বললো যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে 3-4 জন কালো মানুষ ওর কাছাকাছি আসছে এবং ওর পাশেই থেকে বলা বলি করছে, হিসফিস করে বলছে এই মেয়ের শরীরে যত রক্ত আছে আজ নিয়ে যাব। তো লিমার মা
ওই লিমা বারবার বোঝাচ্ছে যে এখানে একজন 4জন লোক আছে, তো লিমার মা কাউকে দেখতে পায় না। লিমার মা জিনিসটা অন্যভাবে চিন্তা করে নেয়, দোয়া পড়ে, সূরা পড়ে, কিছুটা শান্ত হয়, আবারও নার্ভাস হয়ে যায়। একটু পরে ভালো করে খেয়াল করে দেখে যেটা পরিষ্কার, লিমার যে পেটের অপারেশন হয়েছে সেই সাইড দিয়ে যেখানে সেলাই করা, সেখানে রক্ত পরে বিছানার চাদর নিচ দিয়ে ভিজে গেছে পুরা। তো ওখানে ডিউটিরত নার্স আছে, নার্সকে পরে চিৎকার দিয়ে ডাকতে থাকে। পরে নার্স এসে ওই অবস্থা দেখে সাথে সাথে ডিউটি ডাক্তারকে ফোন করে। ডিউটি ডাক্তার এসে ডিউটি ডাক্তার নক করে, পরে ডিউটি ডাক্তার মেইন ডক্টর যিনি সার্জারি করেছেন তাকে ফোন দেয়। ডাক্তার এসে দেখে যে জায়গায় পেটের সেলাই করা ছিল সেটা কোনো কারণ ছাড়াই সেটার ভেতর থেকে রক্ত বেরিয়ে পড়ছে। তো ডাক্তার জলদি রক্ত বন্ধ করার ব্যবস্থা করে, সেলাই করে, আবারও রিস্টিচিং করে জায়গাটা ঠিক করার জন্য। এদিকে লিমার মা কান্নায় ভেঙে পড়ে, কারণ আশেপাশের যে মানুষজন বলছিল যে মেয়েটা আর বাঁচবে না। আর লিমার মা যেটা চিন্তা করে, স্বাভাবিকভাবে যে কোনো মা অথবা যে কোনো আশপাশের মানুষ এটাই চিন্তা করতো, লিমার আবল তাবল যে বকছে সেটা চিন্তা করে যে মেয়ে আমার মালাকল মদ দেখে ফেলেছে। তো এইসব কিছু নিয়ে বেশ ভয় যাচ্ছিল পরিবারের ভেতরে। ওইদিকে লিমার নানা জিনিসটা একটু এগিয়ে রাখে, যে কবিরাজের কাছে যায় যাতে কবিরাজ ধীরে ধীরে নষ্ট করে ফেলে, এবং একটা তাবিজ দেয় পরে লিমাকে সেটা পড়ার জন্য। তো লিমার বাবা তাদের সব জমি এরই মধ্যে তার ভাইদেরকে বলে যে ভাই তোরা জমি জমা নিয়ে তোরা খা, আমার এই জমির দরকার নেই। এইটার কিছুদিনের মধ্যেই লিমা না ধীরে ধীরে সুস্থ হওয়া শুরু করে। লিমাকে ডিসেম্বরে কোনো এক তারিখে হাসপাতাল থেকে রিলিজ করা হয়, তারিখটা লিমার মনে নাই। তবে সে প্রায় 30 থেকে 35 দিনের উপরে হাসপাতালে চিকিৎসারত অবস্থা ছিল, প্রায় 40 দিনের উপরে হবে। লিমার কোনো রকম সমস্যা এখন আর হচ্ছে না। কয়েকদিন আগে লিমার পারিবারিকভাবে একটা সহপাঠীর সাথে বিয়ে হয়। আসলে ছেলেটা লিমার অসুস্থকালীন সময় অনেক উপকার করে। লিমার শরীরে রক্ত কমে যাওয়ার কারণে প্রায় সময় ছেলেটাকে দেখা যেত যে রক্তের যোগান, রক্ত খোঁজার জন্য সে বের হয়ে যেত। আর ছেলেটা লিমাকে পছন্দ করতো, সেই সব কিছু বিবেচনায় লিমার পরিবারের সাথে ডিসিশনে সেই ছেলের সাথে আসলে লিমার বিয়ে হয়। পারিবারিক সমস্যার জের সব জায়গায় দেখা যায় যে না পেরে খুন করলে তো পুলিশ ধরে নিয়ে যাবে, ভাই কবিরাজের কাছে যাই, আস্তে আস্তে মানুষটা মেরে ফেলি। এই মানুষগুলা হচ্ছে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় কীট। এরাই আমাদের সমাজকে ধ্বংস করছে, এরাই আমাদের সমাজের মানুষদেরকে ধ্বংস করে ছাড়ছে। তিলে 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 শেষ হচ্ছে। হঠাৎ করে দেখবেন আপনার বাবার ব্যবহার খারাপ হয়ে গেছে, হঠাৎ করে দেখবেন আপনার মার ব্যবহার খারাপ হয়ে গেছে, আপনাকে পেটানো শুরু করলো। মানে আমি বলছি না যে সব কেসেসগুলোই এরকম, কিন্তু মানুষের মাঝে মাঝে যেসব বদলানো স্বভাব দেখা যায়, অথবা হঠাৎ করে যার যেটা স্বভাব শুরু থেকে দেখলে সেটা তো বোঝা যায় এটা ওনার স্বভাব, কিন্তু হঠাৎ করে কোনো কিছু বদলে যাচ্ছে সেটা দেখার পর জিনিসটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যায়। তখন কিছু জিনিস সামনে চলে আসে যে আদৌ পিছনে কোনো কিছুর ইনফ্লুয়েন্স আছে কিনা। পরে যাই হোক, পরে লিমা তার বাসায় চলে আসে। তার বাবার বিয়ে ঠিকই যায়, কিন্তু এখনও ছেলে উঠিয়ে নেয় নাই। তো এটা একদম সত্য ঘটনা, এবং লিমার মাধ্যমে তিনি ঘটনাটি পেয়েছেন, এবং তার পরিচয় হচ্ছে যে তার ওয়াইফের মাধ্যমে লিমার সাথে পরিচয়। লিমা হচ্ছেন যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন তার ওয়াইফের সহপাঠী ও বান্ধবী। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি রাকিবুল হাসান। আজকে আমি আপনাদের সাথে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর এমন এক হাড় হিম করা সত্য ঘটনা শেয়ার করব, যা শোনার পর আয়নার সামনে দাঁড়াতেও আপনার বুক কেঁপে উঠবে। এই ঘটনাটি মূলত একটি আয়নাকে কেন্দ্র করে। আমি আমার এক আত্মীয়র মাধ্যমে রংপুর জেলার মিঠাপুকুর থানা সেই এলাকা থেকে এই বাস্তব ঘটনা সংগ্রহ করেছি। এই ঘটনার মূল চরিত্র আসলে দুজন, আকমল হোসেন আর ইয়াকুব আলী। সম্পর্কে তারা দুজন আপন ভাই। বড় ভাই আকমল হোসেন ছিলেন একজন বেশ সম্ভ্রান্ত এবং প্রভাবশালী ব্যক্তি। তার ধন সম্পত্তি এবং টাকা পয়সা কোনো কমতে ছিল না। অন্যদিকে ছোট ভাই ইয়াকুব আলীর অবস্থা যেন বেশ সাধারণ। তারা তেমন কোনো জমি জমা বা কারাকরি টাকা
পয়সা ছিল না। এই দুই ভাইয়ের ঘরে দুটি কন্যা সন্তান ছিল। বড় ভাই আকমল হোসেনের মেয়ের নাম ময়রম, আর ছোট ভাই ইয়াকুব আলীর মেয়ের নাম ছিল কেয়া। দুই বোনের স্বভাব ছিল আকাশা পাতাল তফাৎ। ময়রম ছিল ভীষণ উগ্র এবং অহংকারী স্বভাবের। গ্রামের সাধারণ মানুষের সাথে সে সবসময় অত্যন্ত বাজে ও রুগ্ন ব্যবহার করত। অন্যদিকে কেয়া ছিল অত্যন্ত শান্ত, নম্র এবং পড়াশোনায় ভীষণ মেধাবী। গ্রামের সর্বস্তরের মানুষ কিয়াকে তার চমৎকার ব্যবহারের জন্য সবসময় খুব পছন্দ করত এবং সবসময় তার প্রশংসায় পঞ্চমুখ থাকত। সবাই ভাবত কেয়ার এই ভালো দিকগুলো ময়রমের পরিবেশ, বিশেষ করে ময়রমের মা অর্থাৎ কেয়ার বড় আম্মা একদমই সহ্য করতে পারতেন না। কেয়াকে তারা মনে মনে প্রচণ্ড হিংসা করতেন। এই ঘটনা আজ থেকে প্রায় বহু বছর আগের, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেরও আগের কথা। ওই সময় গ্রাম বাংলায় কেউ ম্যাট্রিক বা এসএসসি পাশ করলে পুরো এলাকায় শোরগোল পড়ে যেত। দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসতো যে কে আসলে ম্যাট্রিক পাশ করেছে। তো এক বছর ময়রম এবং কেয়া দুজনেই একসাথে ম্যাট্রিক পরীক্ষা দেয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অহংকারী ময়রম পরীক্ষায় ফেল করে, আর নম্র ভদ্র কেয়া অত্যন্ত কৃতিত্বের সাথে ফার্স্ট ডিভিশনে পাশ করে। সেই যুগে সিজিপিএ বা জিপিএ সিস্টেম ছিল না। ফার্স্ট ডিভিশন পাওয়া ছিল এক বিরাট ব্যাপার। কেয়ার এই সাফল্যে পুরো গ্রামের মানুষ আনন্দিত হয়ে এবং ঘরে ঘরে তার প্রশংসা ছড়িয়ে পড়ে। এই ঘটনা কিছুদিন পর এক সম্ভ্রান্ত পরিবার থেকে কেয়াদের বাড়িতে বিয়ের প্রস্তাব আসে। আসলে ঘটক প্রথম দিক থেকে বড় ভাই আকমল হোসেনের বাড়িতেই সেই ছেলের পক্ষকে নিয়ে আসছিল, কারণ আকমল ছিল ধনী। বড় আম্মা ছেলের পক্ষের কাছ থেকে ময়ূরের ব্যাপারে বানিয়ে বানিয়ে অনেক মিথ্যা কথা বলেন। তিনি দাবি করেন যে মেয়ে ময়ূরমে নাকি গ্রামে প্রথম ম্যাট্রিক পাশ করেছে। ছেলের পক্ষ প্রথম দেখায় ময়ূরমের সাথে বিয়ের ব্যাপারে বেশ ইতিবাচক সাড়া দেয়। কিন্তু বিপত্তি ঘটল এর কিছুদিন পর। বরের মামা ছিলেন বেশ চতুর লোক। তিনি গোপনে গ্রামে খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারলেন যে ময়ূরম আসলে ম্যাট্রিক পাশই করেনি, বরং ফেল করেছে। উপরন্তু তার স্বভাব চরিত্র এবং মানুষের সাথে ব্যবহার অত্যন্ত খারাপ। উল্টো গ্রামের সবাই ছোট ভাইয়ের মেয়ে কিয়ার ভূয়সী প্রশংসা করেছে যে সে আসলে যেমন লোকবতী তেমন গুণবতী এবং সে আসলেই ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাশ করেছে। তো এই মিথ্যা ধরে ফেলার পর তখন ছেলেরা তৎক্ষণাৎ ঘটককে তলব করে রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি আমাদের কাছে কিয়ার মতো এত ভালো মেয়ের কথা লুকিয়েছ কেন? তখন ঘটক আমতা আমতা করে বলল, ওদের ফ্যামিলিতে তো অত্যন্ত সম্ভ্রান্ত না, বাবার সেরকম জমি জমা নেই, তাই আপনাদেরকে বলিনি। তখন বরের মামা পরিষ্কার জানিয়ে দিলেন যে আমাদের টাকা পয়সার দরকার নেই, আমরা ওই কিয়া মেয়েটাকে দেখব। এরপর ছেলের পক্ষ সরাসরি ইয়াকুবাদের বাড়িতে যায়। কিয়াকে দেখার পর তাদের ভীষণ পছন্দ হয়ে যায়। গ্রামের মানুষের মুখেও কিয়ার সুনাম শুনে তারা বিয়ের দিনক্ষণ চূড়ান্ত এবং সেটা তাড়াতাড়ি করার সিদ্ধান্তও নেয়। এই খবরটি যখন ময়ূরমের মা অর্থাৎ কিয়ার বড় আম্মার কানে পৌঁছায়, তখন তিনি রাগে হিংসায় অন্ধ হয়ে যান। তিনি ভাবলেন কিয়া ও তার পরিবার নিশ্চয় ইচ্ছা করে বরের পক্ষের কাছে ময়ূরমের নামে নিন্দা রটিয়েছে এবং মিথ্যা বলে যে এই রাজকীয় বিয়েটা ভেঙে নিজেদের দিকে টেনে নিয়ে আসে। চরম ক্ষোভ আনিয়ে তার বড় আম্মা কিয়াদের বাড়িতে এসে তুমুল চেঁচামেচি ও ঝগড়া শুরু করেন। কিয়াকে লক্ষ্য করে তিনি অত্যন্ত বিশুদ্ধ ভাষায় বলেন, তোর এই লেখাপড়ার সুনাম আর এই রূপের অহংকার আমি সব শেষ করে দেব, দেখে নিস। তিনি এই বলে রাগে কাঁপতে কাঁপতে চলে যান। এরপর থেকে দুই পরিবারের সম্পর্ক একেবারে বিষিয়ে যায়, কথাবার্তা প্রায়
বন্ধ হয়ে যায়। দেখতে দেখতে বিয়ের আর মাত্র 10 থেকে 15 দিন বাকি আছে। হুট করেই মরিয়মের মার আচরণে এক অলৌকিক পরিবর্তন দেখা গেল। একদিন তিনি নিজেই অত্যন্ত নরম সুরে কিয়াদের বাসায় হাজির হলেন। কিয়া এবং তার মায়ের হাত ধরে বললেন, সেদিন রাগের মাথায় অমন কথা বলা আমার ঠিক হয়নি। আমি খুবই দুঃখিত। আমি তো তোর বড় আম্মা। তোর উপর আমার একটা অধিকার আছে। তোর বিয়ের শাড়ি, গয়না আর তোকে সাজানোর জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আমি নিজের পছন্দ করে তোকে উপহার দেব। বড় আম্মার এই আকাঙ্ক্ষিক পরিবর্তনের সরল মনা কিয়া এবং তার বাবা মা ভীষণ খুশি হলেন। তারা ভাবলেন তিনি হয়তো নিজের ভুল বুঝতে পেরে হয়তো উনি মন থেকে উদার হয়েছেন। কথা মতো বড় আম্মা নিজেই কিয়ার বিয়ের পায়ের শাড়ি ও সাজগোজে যাবতীয় জিনিসপত্র কিনে এনে দিলেন। বিয়ের দিন যখন কিয়াকে সেই লাল শাড়িটি পরানো হচ্ছিল, তখন হঠাৎ কিয়া খেয়াল করলো যে শাড়ির আঁচলের একটি অংশে ব্লেড বা কাঁচি দিয়ে সূক্ষ্মভাবে কাটা। সে অবাক হয়ে তার বড় আম্মাকে ডেকে বলল, বড় আম্মা, দেখো তো শাড়ির এই অংশটা কেমন যেন কাটা। বড় আম্মা কিছুটা আমতা করে জলদি বললেন, কই দেখি। আর আমি তো খেয়ালই করিনি, হয়তো দোকান থেকে কেনার সময় কোনো কারণে কেটে গেছে। কোনো সমস্যা নেই মা, কুচির ভেতর দিয়ে দিলে এটা আর দেখা যাবে না। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। বড় আম্মার কথায় কিয়া আর বিরক্তি না পেয়ে বিয়ে সম্পন্ন করলো। ধুমধাম করে কিয়ার বিয়ে হয়ে গেল এবং সে তার শ্বশুর বাড়িতে চলে গেল। কিন্তু মূল ভয়ঙ্কর এবং লোমহর্ষক ঘটনা শুরু হলো বিয়ে ঠিক 1 মাস পর থেকে। হঠাৎ করেই একদিন কোনো আগাম খবর না দিয়ে মরিয়মের মা অর্থাৎ কিয়ার সেই বড় আম্মা কিয়ার শ্বশুর বাড়িতে বেড়াতে এলেন। তবে তিনি খালি হাতে আসেননি। তার কাপড়ের পুটলির ভেতর থেকে তিনি কাপড়ের মোড়ানো প্রায় 1.5 থেকে 2 হাতের মতো লম্বা একটা একটা 4 কোনা আয়না বের করলেন। আয়নাটি দেখতে বেশ পুরনো এবং তার চারপাশে কাঠের ফ্রেমে অদ্ভুত কিছু নকশা ছিল, খোদাই করা ছিল। বড় আম্মা আয়নাটি কিয়ার হাতে তুলে দিয়ে এক রহস্যময় হাসিতে বললেন, মা, তোকে দেখতে আসলাম। তা জামাইয়ের বাড়ি খালি খালি হাতে আসলে কেমন যেন দেখায়, তাই আমার কেমন যেন মনে হলো তোকে এই আয়নাটা উপহার দেই। তুই এই আয়নাটা তোর নিজের শোবার ঘরে রাখিস।